সুধী দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্কলারশিপ স্কুল বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাজমুল হাসান তপু। আজকে আমাদের জন্য মূলত দুটো খুশির দিন, মানে দুটো কারণে খুশির দিন। এক নম্বর কারণ হচ্ছে আপনাদের সবার প্রিয় মুখ এবং পরিচিত মুখ ডক্টর রফুল আলম ভাইয়া, উনি আমাদের সাথে আছেন। আর ওনার কাছ থেকে আমরা গবেষণা নিয়ে অনেক মূল্যবান কথাগুলো শুনবো। আর দ্বিতীয় কারণ হচ্ছে ঘড়ির কাঁটা 12টা স্পর্শ করার সাথে সাথেই আমাদের যে প্রতিষ্ঠান স্কলারশিপ স্কুল বিডি, সেটার 1 বছর পূর্তি হবে ইনশাল্লাহ। Wow, that's amazing. গত বছর 14ই জুন যখন এই প্রতিষ্ঠানটা আমি শুরু করি, তখন পুরো একা ছিলাম। আর আজকে আল্লাহর রহমতে 50,000 কমিউনিটি আমাদের আছে, ভার্চুয়াল কমিউনিটি। I feel so honored যে মানে 1 বছর পূর্তিতে আমি কথা বলার সুযোগ পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জি ভাই, আমরা অনেক সম্মানিত ফিল করছি আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আপনার কথা শোনার জন্য আমাদের যে ক্যাম্পাস অ্যাম্বাসেডররা তারা খুবই এক্সাইটেড, এবং আমাদের প্রতিষ্ঠানের যে মেম্বাররা আছেন, সাধারণ মেম্বাররা, তারাও খুবই এক্সাইটেড। তো আমি ছোট্ট করে ভাইয়ার পরিচয় একটু দিয়ে দিচ্ছি। ভাইয়া হচ্ছেন স্টকহোম ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার পর ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া ইউএসএ থেকে পোস্টডক করেন। তারপর বর্তমানে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে এখনো আমেরিকাতে কর্মরত অবস্থায় আছেন। ভাইয়া লেখালেখি করেন, গবেষণা এবং আমাদের তরুণদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে তাদের একাডেমিক এক্সেলেন্স গুলোকে তুলে ধরা, এবং স্পেশালি বাংলাদেশের ভার্সিটিগুলোতে একটা গবেষণামূলক যে একটা এনভায়রনমেন্ট, সেটা তৈরি করার জন্য ভাইয়ার যে একটা প্রচেষ্টা, সেটা ভাইয়া শুধু লেখালেখি না, বইয়ের মাধ্যমেই প্রকাশ করেছেন। তো সেগুলো আমরা সবই শুনবো ভাইয়ের মুখ থেকেই। আর আপনারা যদি আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পান এবং ভিডিওটা যদি ঠিক থাকে, তাহলে একটু কমেন্টে জানান, আমরা তাহলে মূল আলোচনাতে ঢুকে যেতে পারছি। আর ভাই, আমি আপনাকে আমাদের ভিডিওটার লিংক দিয়ে দিচ্ছি, আপনি যদি শেয়ার করতে চান। আমি আপনাকে মেসেঞ্জারের লিংকটা দিয়ে দিয়েছি। আর আপনারা যারা সবাই দেখছেন আমাদের ভিডিওটা, দয়া করে আপনাদের ফ্রেন্ডরা যারা গবেষণাতে আগ্রহী এবং যে ভার্সিটির যে হায়ার স্টাডিজ গ্রুপগুলো আছে, সেগুলোতে শেয়ার দিতে পারেন। আমি একটু আমাদের ভিডিওটা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে একটু শেয়ার দিয়ে নিচ্ছি, যেন ম্যাক্সিমাম রিচ হয় এবং সবাই যেন ভাইয়ার মূল্যবান কথাগুলো শুনতে পারে। আশা করছি আমরা আজকে অনেক কিছু জানবো ভাইয়ার মুখ থেকে, রিসার্চ নিয়ে, দেশের বাইরে ভাইয়ার বর্ণিল অভিজ্ঞতা আছে রিসার্চ নিয়ে। আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি। জি, আমি শেয়ার দিয়ে নিয়েছি। আপনার কি শেয়ার দেওয়া হয়েছে? শিওর, হ্যাঁ, আমি তাহলে আলোচনাতে ঢুকে যাই। শিওর। জি, অনেক মানুষজন দেখছে, তো আমরা প্রথমে আসলে আলোচনা শুরু করব। ভাইয়া লেখালেখি যে একটা ধারা আছে, সেই 2015 সাল থেকে ভাইয়া শুরু করেছেন রিসার্চ নিয়ে, গবেষণা নিয়ে। তখন বাংলাদেশে এত কিছু কেউ লিখতো না রিসার্চ নিয়ে, এখন যতটা আমরা দেখি 2-1 লেখা শুরু করেছেন। তো ভাইয়া, আপনি তো দুটো বই লিখেছেন এই সম্পর্কিত। একটা হচ্ছে একটা দেশ যেভাবে দাঁড়ায়, এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের স্বপ্নচোখ। তো আমি প্রতি মাসেই আমাদের যে প্রতিষ্ঠানে ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছে তাদেরকে আমি বই উপহার দিই, বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর যারা আছে। তো আমি চিন্তা করছি আপনার এই বই দুটো উপহার লিস্টে রাখবো ইনশাল্লাহ। এটা সম্পর্কে যদি একটু বলতেন, আমাদের পাঠকরা বা দর্শকরা তার একটু উপকৃত হতো। থ্যাংক ইউ তপু। আমি প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি এমন চমৎকার একটা সময় আমাকে ইনভাইট করেছেন। আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম সো অনার্ড। এবং যারা আজকে আমাদেরকে দেখছে, আমাদের কথা শুনছে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আর আপনি বা অন্যান্যরা যে এই ধরনের কাজগুলো করছেন, এটা খুবই এনকারেজিং। ইউ আর ডুইং রিয়েলি অ্যামেজিং জব। এটা খুবই আশাবাদী আমরা যে এই ধরনের কাজ আমরা যদি অনেকে মিলে করি, একটা বড় ধরনের একটা চেঞ্জ আসবে। আমি অনেস্টলি স্পিকিং, আমি কিন্তু দেখছি অলরেডি চেঞ্জ। হ্যাঁ, যেটা
আপনি একটু আগে বললেন যে আমি 2015 আমি আসলে দেশের শিক্ষা এবং গবেষণা নিয়ে লিখি খুব সিরিয়াসলি করি যে 2015 থেকে। এমনি লিখে আগে থেকে করতাম। তো ওই লেখাগুলো আমি প্রথম আলোতে আপনার পাবলিশ হয়, বেশিরভাগ লেখা। এবং লেখাগুলো যখন প্রথম আলোতে পাবলিশ হতো তখন থেকেই বেশ আমি ইমেল পেতাম, টেক্সট পেতাম, এবং ওইটা বুঝতে পারতাম যে লেখাগুলো আসলে ইয়াংরা অনেক বেশি পছন্দ করতেছে। তো আমি ওইরকম 16-17 অনেকগুলো লিখলাম। আমি তখন ইউপেনে থাকি। দেন আমি চিন্তা করলাম যে এই লেখাগুলো গুছিয়ে এটাকে একটা বই আকারে করা দরকার। তো আমার প্রথম বইটা যে একটা দেশ যেভাবে দাঁড়ায়, এটা নাম থেকেই বুঝতে পারছেন যে আমি কোন জিনিসটাতে ফোকাস করেছি। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হতো যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তারপর বলা হতো যে শিক্ষাই আলো, জ্ঞানই আলো। কিন্তু অনেস্টলি স্পিকিং আমাদেরকে যদিও এগুলো শেখানো হয়েছে, কিন্তু আমরা যদি আমাদের প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই, বিশেষ করে উচ্চশিক্ষা, আমি উচ্চশিক্ষাটাকেই ফোকাস করেছি আগে বেশি। এবং আমাদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে এখানে আমরা আসলে যেইভাবে প্রতিষ্ঠানগুলো থেকে মানে তরুণদেরকে গড়ে তোলার কথা ছিল, রিসোর্স আমরা যেভাবে আসলে গড়ে তুলতে পারতাম, আমরা কিন্তু সেভাবে পারছি না। এখন ইয়াং ছেলেমেয়েরা অনেক অ্যালার্ট এবং অনেক মানে অ্যাওয়ার। আমি রিয়েলি এটা খুব এপ্রিসিয়েট করি। তারা এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং নিয়ে খোঁজ খবর রাখে। আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম এগুলো নিয়ে তেমন কথা হতো না, নিউজ পেপারও দেখতাম না যে এগুলো নিয়ে আলোচনা হয়। আমি খুবই সারপ্রাইজ এবং খুবই হ্যাপি যে এখন স্টুডেন্টরা ওয়ার্ল্ড র্যাঙ্কিং নিয়ে কথা বলে এবং ওরা খোঁজ খবর রাখে, ওরা কম্পেয়ার করতে শিখেছে, ওরা বুঝতে শিখেছে। এবং আমাদের প্রচুর ছেলে মেয়ে, বিশেষ করে 2010 থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু আপনার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং তারা আসার পরে কিন্তু একটা শখ, হ্যাঁ, ওদের আমার ভিতর যেরকম একটা মানে আমি যেরকম একটা শখ পেয়েছিলাম, ঠিক এরকম স্টুডেন্টরা যখন বাইরে আসে এখন, তারা কিন্তু একটা মানে শখের মধ্যে দিয়ে যায় যে কি ব্যাপার, আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কি দেখে এসেছি, আমাদেরকে কি শেখানো হয়েছে, অথচ বিশ্ব শিক্ষা ব্যবস্থাটা বা আধুনিক শিক্ষা ব্যবস্থাটা হ্যাঁ এরকম কেন, বা আমাদের সাথে তাদের এত পার্থক্য কেন। এটা আমার মনে হয় যারা মানে দেশ থেকে বাইরে পড়াশোনা করতে এসেছে সবাই কম বেশি কিন্তু এই জিনিসটা ফিল করেছে। ওইটা থেকে এখন প্রচুর ছেলেমেয়েরা নানাভাবে কাজ করা শুরু করেছে, তারা কথা বলতে শুরু করেছে, লিখতে শুরু করেছে। এবং এটা আমাদের দেশে যারা তরুণ আছে তাদেরকে অনেক সচেতন করে দিচ্ছে। তো আমার প্রথম বইটা ছিল একটা দেশ যেভাবে দাঁড়ায়। এটা পুরোটাই আমি ডেডিকেটেড করেছি আমার যে এক্সপিরিয়েন্স গুলো আছে, আমি যেটা দেখেছি, হ্যাঁ, ইউরোপিয়ান সংস্কৃতিতে, আমেরিকান সংস্কৃতিতে শিক্ষা বিষয়ক, গবেষণা বিষয়ক ওই জিনিসগুলো আমি তুলে ধরেছি। এবং আমি চেয়েছি, আমার একটা আকাঙ্ক্ষা ওখানে, যে এটা থেকে আমাদের সমাজে একসময় একটা চেঞ্জ আসবে। এবং পরবর্তী যে দেশটা বাংলাদেশের স্বপ্নযুগ, মোরলেস সেম। ওখানে আমিও আমাদের শিক্ষা ব্যবস্থা ছাড়াও কিছু অন্যান্য সামাজিক যে অনিয়ম বা ইয়ে আছে এগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন আমাদের তরুণদের জন্য যে এখন একটা এক্সাম সেন্টার দরকার, এটা আমরা এখন মানে রিয়েলাইজ করতে পেরেছি যে আমাদের সারা দেশে এত স্টুডেন্ট, তাদের জন্য শুধু ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক এই ধরনের পরীক্ষা নেওয়া, হ্যাঁ, চাকরির পরীক্ষা, বনানো পরীক্ষা, এগুলো আসলে বন্ধ হওয়া উচিত। এখন এগুলো আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সাম সেন্টার থাকা উচিত। কারণ এক্সাম সেন্টার থাকার কারণে যে ব্রিটিশরা আজকে আইএলটিএস পরীক্ষা নিচ্ছে আমাদের দেশে, হ্যাঁ, নানা জায়গায় এক্সাম সেন্টার করার কারণে। তারপরে আমেরিকাতে জিআরই, টোফেল পরীক্ষা দিচ্ছে ছেলেমেয়েরা প্রচুর, আমেরিকার মানে ইয়েতেই, বাংলাদেশে বসেই। হ্যাঁ, তো এই ধরনের অনলাইন বেসড আপনার এক্সাম সেন্টার কিন্তু গড়ে তোলা এখন এটা মানে সময়ের দাবি। এবং প্যান্ডেমিক তো আমাদেরকে বুঝিয়ে দিল যে এই ধরনের পরীক্ষা সেন্টার খুবই ইম্পর্টেন্ট। তাই আমাদের দেশে একবার সবচেয়ে প্রাচীন ইউনিভার্সিটি স্টুডেন্টরাও এখন পরীক্ষা দিতে পারতেছে না, তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ওখানে যেতে হচ্ছে। অথচ যদি এই ধরনের এক্সাম সেন্টার থাকে তাহলে কিন্তু ঢাকাতে গিয়ে তাদেরকে পরীক্ষা দিতে হবে না বা হচ্ছে না। এই ধরনের প্যান্ডেমিক গুলো আপনার হ্যান্ডেল করতে পারবেন। তো সারা পৃথিবীতে এই ধরনের ব্যবস্থা অনেক আগে থেকেই ছিল। তো এগুলো আমার মনে হয় আমাদের যারা নীতি নির্ধারক আছে তাদের চিন্তা করা উচিত। তো আমার দুইটা বই, মেইনলি বই নিয়ে তো আলোচনা করা যাবে না এখন, অনেক মানে দীর্ঘ হয়ে যাবে। তবে দুইটা বইয়ের মূল ফোকাস ওইটাই, নাম থেকেই বুঝতে পারছি যে আমাদের দেশের শিক্ষা এবং গবেষণা নিয়ে একটা বড় ধরনের রেভলিউশন দরকার। এবং আমি এটা খুবই আশাবাদী। আমি বিশ্বাস করি যে আগামী 10 বছরের মধ্যে আমাদের দেশে অনেক বড় ধরনের চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জের জন্য আপনি, আমি, আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি। এবং এটা আমি খুবই আশাবাদী। আমার বইতে আমি খুব জোর দিয়ে লিখেছি যে এই দশকটা বাংলাদেশের, তার কারণ হলো এই দশকে আমাদের দেশ থেকে প্রচুর ছেলে মেয়ে বিদেশে যাবে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তারা একেবারে বিভিন্ন
প্রোগ্রামে বিভিন্ন আপনার এরিয়াতে তারা পড়াশোনা করবে, গবেষণা করবে, এবং তাদের একটা অংশ ডেফিনেটলি আমাদের দেশে আবার ফিরে যাবে নানাভাবে। যদি গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয়, দ্যাট উড বি রিয়েলি রিয়েলি গুড। আই মিন, এটা পৃথিবীর বহু দেশে আছে যে গভর্নমেন্ট তার যে ব্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে আছে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন আপনার ব্যবস্থাপনার মাধ্যমে তাদেরকে নিয়ে ওখানে কাজে লাগায়। সো এটা যদি আমাদেরকে জাতীয়ভাবে যদি করা হয়, দ্যাট উড বি রিয়েলি রিয়েলি আই মিন ইম্প্যাক্টফুল ওয়ার্ক সোসাইটির জন্য। বাট যদি গভর্নমেন্ট নাও করে, আমি বিলিভ করি যে তরুণরা নিজ উদ্যোগে বা বেসরকারি যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে তাদের উদ্যোগে অনেক ফিরে যাবে। যেমন আমি ব্রাক ইউনিভার্সিটির এক্সাম্পল দেই, ব্রাক ইউনিভার্সিটির বা নর্থ সাউথ ইউনিভার্সিটি, তাদের ওখানে কিন্তু একাডেমিক যা মানে আপনার জবের জন্য খুব ভালো আপনার ইয়ে থাকতে হয়, যেটা হয়তো অনেক পাবলিক ইউনিভার্সিটিতে এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে না। সো দ্যাট শোজ যে মানে কেউ না কেউ এগিয়ে আসবে। হ্যাঁ, সো আর আমি ইয়াংদের জন্য বলবো যে তোমরা যারা বাইরে গবেষণা করতে চাও বা পড়াশোনা করতে চাও, সবচেয়ে বড় জিনিস হলো ডেডিকেশন। ইটস নট নেসেসারিলি অলওয়েজ দ্য গুড রেজাল্ট। এটা আমাদের অনেক ছেলেমেয়েরা জানে না যে শুধু জিপিএ বেসড আমাদের যে রেজাল্টটা, এটা কিন্তু লাইফের শেষ কথা নয়, এবং এটা কিন্তু সবকিছু ডিটারমিন করে দেয় না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য পেশেন্স। কারণ পিএইচডি বলো, পোস্টডক বলো, হোয়াট এভার গবেষণা, এগুলো কিন্তু সবচেয়ে বড় বিষয়টা কিন্তু পেশেন্স রাখা, এবং লম্বা সময় ধরে পেশেন্সটাকে রাখা। একটা স্টুডেন্ট হয়তো 6 মাস সে মানে গবেষণা করবে, সে খুব এক্সাইটেড, সে খুব সিরিয়াস, কিন্তু হয়তো দেখা যাচ্ছে 6 মাস পরে আর তার ওই ধরনের সিরিয়াসনেসটা নাই বা তার পেশেন্সটা নাই। তো ওইটা থাকলে হবে না। সো এই ধরনের ফিল্ডে যারা কাজ করতে আগ্রহী, গবেষণার ফিল্ডে, তাদের প্রচুর পেশেন্স থাকতে হবে, লেগে থাকার টেন্ডেন্সিটা থাকতে হবে। এখানে আসলে শুধু রেজাল্টই সবকিছু ডিটারমিন করে দেয় না। ইভেন এমনকি যারা বাইরে পিএইচডি করতে আসবে, পোস্টডক করতে আসবে, বাইরে পিএইচডি করতে আসলেই কিন্তু লাইফের সবকিছু শেষ হয়ে গেল না। হ্যাঁ, এখানেও কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, তার যে এক্সেলেন্সি আছে সেটা শো করতে হবে, সিরিয়াস থাকতে হবে, পেশেন্স থাকতে হবে। কারণ পিএইচডিও কিন্তু ভালো পিএইচডি আছে, খারাপ পিএইচডি আছে। হ্যাঁ, সো এটা স্টুডেন্টরা যেন বুঝে আর কি ওই জিনিসটা, যে শুধু রেজাল্ট আমাদের মানুষের বা আমাদের লাইফের সবকিছু ডিটারমিন করে দেয় না। সবচেয়ে বড় জিনিস কত সময় ধরে আমি লেগে থাকতে পারবো। সো সাকসেসের কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই। আমি সবসময় বলি যে সফলতার কোনো চূড়া থাকে না, এটা পাহাড়ের মতো না যেটা একটা চূড়া থাকবে। সফলতা ইজ অলওয়েজ এ কন্টিনিউয়াস প্রসেস। ধন্যবাদ ভাইয়া অনেক মূল্যবান কথাগুলোর জন্য। আমি অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি দর্শকদের কাছ থেকে। আপনাদের যাদের প্রশ্ন আছে আমরা একটু অপেক্ষা করি, আলোচনার শেষ মুহূর্তে আসলে আমরা লাইভ থেকে প্রশ্ন কিছু সিলেক্ট করব। শিওর। আর ভাইয়া আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনি তো রিসার্চ ক্যারিয়ারে অনেক দেশের ক্যান্ডিডেটদের প্রোফাইল দেখেছেন, আপনি বর্তমানে যে প্রতিষ্ঠানে অবস্থায় আছেন সেখানে ইন্টারভিউতে আপনি অনেক পিএইচডি হোল্ডার এবং তাদের প্রোফাইল সিভি গুলো দেখেন। তো আমাদের ইরান, চায়না, ইন্ডিয়া থেকে অনেক ক্যান্ডিডেটের সাথে আমাদের পাল্লা দিয়ে স্কলারশিপ গুলো পেতে হয়। তো আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য তাদের সাথে পাল্লা দেওয়ার অর্থাৎ সমানে সমানে পাল্লা দেওয়ার জন্য কি কি যোগ্যতা বা থাকা লাগে একাডেমিক দিক থেকে? আমাদের স্টুডেন্টরা মানে জাতীয়ভাবে একটু পিছিয়ে থাকে, এটা ওদের দোষ না, এটা হলো আমাদের যে সেট আপটা সেটার দোষ। যেমন গবেষণা, আন্ডার গ্রাজুয়েটের আমাদের সবগুলো পাবলিক ইউনিভার্সিটি কিন্তু আন্ডার গ্রাজুয়েটের রিসার্চ নেই। তো এটা না থাকার কারণে কি হয়েছে, ওদের একটা রিসার্চ এক্সপিরিয়েন্সের অভাব থাকে। এটা আবার চাইনিজ স্টুডেন্টরা কিন্তু এগিয়ে থাকে। হ্যাঁ, তো আমাদের স্টুডেন্টরা কিন্তু চাইনিজ স্টুডেন্টদের মতোই যোগ্য, তারা ভালো জিআরই স্কোর তুলতে পারে, ভালো টোফেল স্কোর তুলতে পারে। হ্যাঁ, চাইনিজ স্টুডেন্টদেরকেও কিন্তু জিআরই টোফেল দিয়ে আসতে হয়, আমি যদি নর্থ আমেরিকার কথা বলি। কিন্তু চাইনিজ স্টুডেন্টরা ওই একটা জায়গায় এগিয়ে থাকে, সেটা হলো ওদের আন্ডার গ্রাজুয়েটেই অনেক স্টুডেন্টের ভালো রিসার্চ থাকে বা মানে এক্সপিরিয়েন্স থাকে। তো এইটা আবার প্রফেসররা কিন্তু পজিটিভলি নেয় এবং এটাকে একটা অ্যাডভান্টেজ হিসেবে নেয়। দেখা গেছে যে চাইনিজ স্টুডেন্টরা খুব ভালো ভালো ইনস্টিটিউটে অ্যাডমিশন পায়। আমাদের একটা স্টুডেন্টের ভালো জিপিএ থাকার পর, ভালো টোফেল জিআরই স্কোর থাকার পরও কিন্তু অনেক সময় টপ 20 ইউনিভার্সিটিতে হয়তো চান্স পাচ্ছে না বা পেতে কষ্ট হচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু চাইনিজ স্টুডেন্টরা এগিয়ে থাকে। তো এটা আমাদের স্টুডেন্টদের তো আনফর্চুনেটলি কিছু করার নেই। বাট আমি বলবো স্টুডেন্টদেরকে যে তারা যেন ওইটা নিয়ে ভয় না পায়, ওইটা নিয়ে যেন মানে দুশ্চিন্তা না থাকে। তাদের যেটা করা উচিত যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই 3টা ইয়ারে খুব সিরিয়াসলি কিছু কাজ শেখা। যেমন সে কোন বিষয়টা পছন্দ করে সেটা আগে ভালোভাবে রিয়েলাইজ করা, দেন প্রেজেন্টেশন স্কিলটাকে ডেভেলপ করা। কারো যদি ইংলিশ স্পিকিং এ যদি কোনো ইয়ে থাকে, ল্যাকিংস থাকে, অথবা যদি ইংলিশ নলেজে ল্যাকিংস থাকে, একেবারে বেসিক লেভেলে যে কমিউনিকেশনের জন্য যে ইয়েটা দরকার, এক্সেলেন্সিটা দরকার, এটা যেন ডেভেলপ করে।
এবং রিসার্চের জন্য যেন 4th ইয়ার থেকে শুরু করে, হ্যাঁ, মানে ফোকাসটা তার আগে আসলে অনেস্টলি বলতে গেলে ওখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আসলে গবেষণার জন্য অত সময় দেওয়াটা খুব একটা ওয়াইজ না, এই কারণে যে এটা আন্ডার গ্রাজুয়েট আসলে দুনিয়া কোথাওই ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার স্টুডেন্টরা আপনার গবেষণার জন্য সময় স্পেন্ড করে না অতটা। 4th ইয়ারে এসেই কিন্তু ওরা এটা ডিসাইড করে। তো তার আগে আমাকে বুঝতে হবে যে আমি কোন সাবজেক্টে বা কোন পার্টিকুলার এরিয়াটা আমি বেশি পছন্দ করি, এবং অন্যান্য যে স্কিলগুলো আছে এগুলো যেন ডেভেলপ করার চেষ্টা করবো ওই সময়গুলোতে। 4th ইয়ারে এসে রিসার্চের দিকে একটু আগ্রহ থাকতে হবে ডেফিনেটলি। যদি সুপারভাইজার পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, আর যদি সুপারভাইজার নাও পাওয়া যায় তাহলে অন্তত নিজের যে আগ্রহটা আছে সেটা কিভাবে ধরে রাখা যায়। আরেকটা বিষয় আমি বলে রাখি যে রিসার্চ এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু প্রচুর ছেলেমেয়ে কিন্তু আমেরিকাতে বা ইউরোপের অন্যান্য জায়গায় কিন্তু ভালো ভালো অবস্থানে আপনার কাজ, মানে ল্যাবে কাজ করতে পারে এবং ভালো করেও কিন্তু। আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি কিন্তু আন্ডার গ্রাজুয়েটে ইভেন মাস্টার্স আমার কোনো থিসিস ছিল না। সো আমি খুব সম্ভবত আমাদের ইউনিভার্সিটিতে ওয়ান অফ দ্য ফিউ এক্সাম্পল ইন দ্য হোল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট হিস্ট্রি যে আমি কখনো মানে মাস্টার্স লেভেল পর্যন্ত কোনো রিসার্চের সাথে ইনভলভ ছিলাম না, বাট আমি ফার্স্ট যে আর্টিকেল পাবলিশ করেছিলাম অ্যাজ এ ফার্স্ট অথর আমাদের কেমিস্ট্রির সবচেয়ে প্রেস্টিজিয়াস জার্নালে। সো এইটা আমি পার্সোনালি যদি বলি যে তাহলে এটা কিভাবে হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে আপনার ভেতরে যদি আগ্রহটা থাকে, এবং রিসার্চ কিন্তু শুধু একটা বিষয়ের উপর ডিপেন্ড করে না, এখানে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো সেট আপ আছে, ওইগুলো বুঝাটা আসলে অনেক ইম্পর্টেন্ট, ওইগুলো শিখাটা অনেক ইম্পর্টেন্ট, স্কিল সেটটা ডেভেলপ করাটা অনেক ইম্পর্টেন্ট। সো ওইটা যদি ছেলেমেয়েরা বুঝতে পারে ডেফিনেটলি ভালো গবেষক হওয়া যায়। ভালো গবেষক হওয়া মানে কিন্তু এই নয় যে আপনার আন্ডার গ্রাজুয়েটে একটা রিভিউ আর্টিকেল পাবলিশ করে ফেললেন দেন আপনি অনেক বড় রিসার্চার হয়ে গেলেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক লম্বা একটা পথ, অনেক সময়ের একটা পথ, এবং অনেকগুলো স্কিল ওখানে ডেভেলপ করতে হয়, এগুলো যেন স্টুডেন্টরা মিস না করে। সো আমি জানি যে আমাদের স্টুডেন্টদের ভিতরে যেন একটা টেন্ডেন্সি থাকে যে হ্যাঁ আমার একটা ফ্রেন্ড একটা আর্টিকেল পাবলিশ করে ফেললো, ওই ওই বন্ধুটা একটা রিভিউ আর্টিকেল পাবলিশ করে ফেললো, হ্যাঁ আমার কি হবে। হ্যাঁ, এই ধরনের প্যানিক যেন না থাকে, না এই ধরনের প্যানিক যেন না থাকে। প্রত্যেকটা স্টুডেন্ট তার ওন ওয়েতে যদি এগোয়, তার যদি লক্ষ্য থাকে যে সে কাজটাকে শিখবে, আমি সবসময় ফোকাস দেই যে লার্নিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট। এইটাকে যদি কেউ ফোকাস না দেয় তাহলে অনেক কিছু মিস করবে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো আমার একবারে মূল সাজেশন থাকবে স্টুডেন্টদের জন্য, তারা যেন সবসময় লার্নিংটাকে ফোকাস করে, নট নেসেসারিলি জাস্ট আমি একটা রিভিউ আর্টিকেল পাবলিশ করে ফেললাম আমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এটা একটা ভুল কনসেপ্ট কিন্তু। ধন্যবাদ ভাইয়া অনেক মূল্যবান কথাগুলো বলার জন্য। আমাদের দেশে একটা মেন্টালিটি আছে যে আমরা যারা দেশের বাইরে পিএইচডি করতে যাই তাদেরকে মানে এই রিসার্চটাকে দেশের বাইরে পড়াশোনা হিসেবে নয় বরং একটা পেশা হিসেবে ধরা হয়, আর বাংলাদেশে হচ্ছে রিসার্চটাকে একটা একাডেমিক পড়াশোনা হিসেবে ধরা হয়। তো এই ডিফারেন্সটা কেন তৈরি হয়েছে বাংলাদেশে যে রিসার্চ মানেই হচ্ছে পড়াশোনা? এটা কনসেপ্টের একটা ব্যাপার আছে, আমাদের এখানে তো আর গবেষণা একটা কালচার না। হ্যাঁ, আমি সবসময় এটা ফোকাস করি যে আমাদের দেশে গবেষণাটা কালচার হিসেবে গড়ে উঠতে হবে। হ্যাঁ, এই রিসার্চ কিন্তু একটা কালচার, এডুকেশনও কিন্তু একটা কালচার। তো আমাদের এডুকেশনে তো ড্রাইভিং ফোর্সটা আসলে এখনো পুরোপুরি ঠিক নাই। অনেস্টলি স্পিকিং আমাদের এডুকেশনে কিন্তু এখনো মূল ফোকাসটা কি বা মূল ড্রাইভিং ফোর্সটা কি একটা চাকরি, হ্যাঁ, এবং বেঁচে থাকা। তো এটা কি খারাপ না, আমি এটা খারাপ বলছি না, সারা পৃথিবীতেই তো পড়াশোনা বা যে কোনো কাজের একটা ড্রাইভিং ফোর্স আছে। বাট আমাদের এখানে আমরা যে এটা একমাত্র ড্রাইভিং ফোর্স করে রেখেছি যে পড়াশোনা কেন করবে, চাকরি করবে, হ্যাঁ, শেষ, এটি মেইন উদ্দেশ্য। কিন্তু আপনি যদি পশ্চিমে দেখেন বা ইউরোপে দেখেন, এটা কিন্তু ওদের একেবারে একটা মাত্র ফোকাস না যে হ্যাঁ পড়াশোনা করতেছে চাকরির জন্য, দ্যাটস নট দ্য অনলি ফোকাস। সো এটাও একটু সময় লাগবে আমাদের এখানে, এটার জন্য অনেক কারণ আছে। তারপর রিসার্চ একটা বিষয় যে আমাদের এখানে গবেষণা কিন্তু সংস্কৃতিতে রূপ দেয় নাই। সো সংস্কৃতিতে রূপ না দিলে কি হবে যে গবেষণা যে একটা পেশা, এটা যে একটা প্রফেশন হতে পারে, এটা কিন্তু আমরা আমাদের সোসাইটি কিন্তু আপনার কনভিন্স করতে পারবো না। তো এখনো এই কারণেই ওইটাকে এইভাবে দেখা হয় আমাদের দেশে। কিন্তু আমরা যখন বাইরে আসি তখন আমরা রিয়েলাইজ করি যে পড়াশোনা তো আসলে একটা নির্দিষ্ট এজের জন্য না। আমাদের দেশে যেরকম বলা হয় যে তুই তো মাস্টার্স পাস করে ফেলেছিস আর কত পড়বি। হ্যাঁ, তো আই মিন জীবন তো এরকম না যে আপনি একবার একটা সার্টিফিকেট নিলেন তারপর আপনি যদি এটা রেখে দেন আপনি দিনে দিনে মেধাবী হয়ে উঠবেন। হ্যাঁ, মেধাবী হলো ওইটাই যে আপনি কন্টিনিউয়াস পড়াশোনা করে যাচ্ছেন,
আপনার নিজের ভিতরে যে ভুলগুলো আছে সেগুলোকে ফিগার আউট করতে পারতেছেন, নতুন নতুন জিনিস শিখছেন। সো দ্যাটস লাইক কন্টিনিউয়াস প্রসেস। আমরা বাইরে আসলে দেখতে পারি যে আমাদের যারা সুপারভাইজার তারা 70 years old, 65 years old, 75 years old, I mean they are continuously studying, they are continuously learning, নতুন নতুন জিনিস তারা শিখছে, তারা আবার আমাদেরকে শেখাচ্ছে। সো দ্যাটস, I mean it is আমাদের এখানে স্টুডেন্টদের ওই যে যে মানসিকতাটা, সেটা অনেকটা আমাদের সোসাইটি কিন্তু আপনার করে দেয়, ডিটারমিন করে দেয় যে তুমি এভাবে ভাবতে শিখো, তুমি এভাবে করো। তো এটা চেঞ্জ হবে, আমি নিশ্চিত যে এটা চেঞ্জ হবে। আমাদের দেশও একসময় বুঝবে যে গবেষণা একটা পেশা, এটাকে পেশা হিসেবে নেওয়া যায় এবং এবং গবেষক হওয়া উচিত। যে ছেলেমেয়েরা যে গবেষক হয়ে উঠবে, ভালো শিক্ষক হয়ে উঠবে, এটা যে একটা চমৎকার একটা পেশা, এটা করেও যে ভালোভাবে জীবন ধারণ করা যায়, হ্যাঁ, এটা আমি শিখ যে আমাদের এখন একসময় গড়ে উঠবে। তো আর এখনো যে আমাদের বিদেশে আসার পরে হয়তো অনেকের একটা ফোকাস থাকে যে আমি তো বাইরে চলে আসলাম, জীবনটা হয়তো একেবারে মসৃণ হয়ে যাবে। বিষয়টা তা না, না। আই মিন আপনি আমাদের এখানে বসে যে স্ট্রাগল গুলো করছেন, ফান্ডামেন্টাল যে স্ট্রাগল গুলো, এগুলো সব জায়গায় করতে হবে। আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, ভালো করার জন্য আপনাকে এফোর্ট দিতে হবে, দেন আই মিন ইউ উইল বি সাকসেসফুল, রাইট? সো এটা তো সব জায়গারই মানে ইয়ে প্রিন্সিপাল, সো এটা তো করেই যেতে হবে। ধন্যবাদ ভাইয়া। আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে সাধারণত দেখা গেছে যে দেশের বাইরে পড়াশোনাটাকে, দেশের বাইরে সেটেল হওয়ার একটা উপায় এবং স্কলারশিপ পেলে সেটা টাকা পয়সার একটা যে লুক্রেটিভ একটা বেনিফিট, সেই হিসেবে আর কি প্রাধান্য দেয়া হয়। আর কিন্তু দেখা গেছে যে ওই ছেলেটাই যখন পিএইচডি তে এনরোল করে বুঝতে পারে যে পিএইচডি প্রেশারটা খুব বেশি এবং একাডেমিক প্যাশন না থাকলে সেখানে সাস্টেইন করা যায় না। তো আপনার মতে কাদের রিসার্চ এবং পিএইচডি ক্যারিয়ারে আসা উচিত? সবাই তো আর আসতে পারবে না, কাদের আসা উচিত? এটা আমি তো প্রথমে বললাম যে যাদের মানে পেশেন্সটা রাখতে হবে, নাম্বার ওয়ান। যদি কারোর ভিতরে জানার প্রচুর আগ্রহ না থাকে, যে মানে নতুন জিনিস জানা যে একটা আনন্দ, এটা যে এনজয় করা যায়, এটা যার ভিতরে নাই তার জন্য একটু ডেফিনেটলি প্রবলেম হবে। সো আমি যদি একটা নতুন জিনিস জেনে আনন্দ বোধ না করি, এটার সাথে সবসময় টাকার সম্পর্ক না। সো এটা এটা একটা আলাদা ধরনের আনন্দ। এটা মানে যাদের ভিতরে আছে তারা ডেফিনেটলি ওটাকে ভালোভাবে আপনার এনজয় করতে পারবে, এবং তাদের ভিতরে ধরনের আক্ষেপটা থাকবে না যে হ্যাঁ আমি যে এই প্রফেশনটা নিয়েছি আমার খারাপ লাগতেছে। আর পেশেন্সটা তো খুব ইম্পর্টেন্ট, ভালো করার জন্য তো কন্টিনিউয়াস পেশেন্স থাকতে হবে। আর বিশেষ করে রিসার্চে কিন্তু পেশেন্স কেন বেশি ইম্পর্টেন্ট, যে এখানে আমরা বেশিরভাগ সময় কিন্তু নেগেটিভ রেজাল্ট পাই। হ্যাঁ, আমরা এটা মানে আমরা যারা বিশেষ করে সায়েন্টিফিক রিসার্চের সাথে ইনভলভ এবং এক্সপেরিমেন্টাল রিসার্চের সাথে যারা ইনভলভ, আমরা জানি যে আমরা কিন্তু প্রচুর রেজাল্ট পাই যেটা হয়তো ডিজায়ার না। এখন আমরা যদি প্রতিদিন ডিজায়ার রেজাল্ট না পাই, সেটা কি হয়, আমাদের ভিতরে একটা স্ট্রেস ক্রিয়েট করে, আমরা স্ট্রেস আউট হয়ে যাই, আমাদের ভিতরে অনেক সময় ফ্রাস্ট্রেশন কাজ করে। তো এইটা কিন্তু যেসব স্টুডেন্টরা খুব ভালোভাবে করতে পারেন, মানে হ্যান্ডেল করতে না পারে, তাদের জন্য একটু প্রবলেম হয়। সো ডেফিনেটলি ওইটা আপনার থাকতে হবে পেশেন্সটা, পজিটিভ যে থিঙ্কিং বা মেন্টালিটি যেটা থাকতে হবে, যে আমি আজকে হয় না তো কালকে হয় না, তারপর দিন হবে। সো এটা খুবই নর্মাল একটা বিষয়। তো যেসব স্টুডেন্টের পেশেন্স আছে, যারা জানাকে আনন্দ মানে জেনে আনন্দ পায়, ডেফিনেটলি ওদের জন্য খুবই ভালো। আর আপনি যেটা বললেন যে বাইরে সেটেল হওয়ার উদ্দেশ্যে অনেকে পিএইচডি করতে আসে বা গবেষণা করতে আসে, আমি এটা একটা ড্রাইভিং ফোর্স, এটা খারাপ বলবো না আমি। কারণ আপনি একটা দেশে যখন কাজ করতে যাবেন, ডেফিনেটলি ওখানে আপনি দীর্ঘদিন থাকতে হবে। সো ওখানে আপনি সেট হওয়ার চিন্তা আপনার থাকতেই পারে, এটা আমার মনে হয় না যে নট নেসেসারি খারাপ একটা বিষয়। এটা একটা ড্রাইভিং ফোর্স। সারা পৃথিবীতেই কিন্তু ছেলেমেয়েরা আপনার বিদেশে কিন্তু আসে আপনার ভালো কাজ করার জন্য, তারপর ওখানে আপনার ভালো একটা কেরিয়ার ডেভেলপ করার জন্য, এবং এটার মাধ্যমে সে কিন্তু নিজেকেও কিন্তু ডিসকভার করতেছে নতুন ভাবে। সে হয়তো তার ওন সোসাইটিতে তার নিজেকে ওইভাবে আপনার আবিষ্কার করার কোনো সুযোগ ছিল না, বাট সেটা অন্য জায়গায় করতে পারছে। সো এটা নট নেসেসারি আপনার অলওয়েজ ব্যাড আমি বলবো। আর টাকার জন্য আই মিন ডেফিনেটলি এটা তো একটা ড্রাইভিং ফোর্স, আপনার ভালো স্কলারশিপ বা ভালো স্যালারি বা ভালো মানে অঙ্কের যদি টাকা, এটা তো সারা পৃথিবীতে একটা ড্রাইভিং ফোর্স। যে আপনার যদি বেতন ভালো দেয়, দেখবেন যে আপনার একটা লোক এক জায়গা থেকে আরেক জায়গায় এমনিতেই মুভ করে চলে যাচ্ছে, শিফট করতেছে। বাট এটা অ্যাবসলিউটলি আই মিন মেইন ফোকাস
হতে পারবে না। যদি এটাই মেইন ফোকাস হয়, তাহলে যেটা আপনি বললেন যে যখন সে কাজ শুরু করবে তখন সে রিয়েলাইজ করবে যে না, ইটস নট ইজি, হ্যাঁ, যে আমি এটা মানে সামাল দিতে পারছি না। তো মেইন ফোকাসটা হবে যে আমার উদ্দেশ্যটা কি, আমি কি করব। আমি গবেষণাকে পছন্দ করি, আমি গবেষণাকে একটা কেরিয়ার হিসেবে নিতে চাই, আমি গবেষণা শিখে আমি এই নলেজটাকে স্প্রেড করতে চাই। হ্যাঁ, ওইটা হলো মেইন ফোকাসটা থাকলে পরে অন্যান্য জিনিসগুলো অটোমেটিক্যালি আসবে। সো কেউ যেন পিএইচডি করার সময় বা মাস্টার্স করার সময় যেন শুধু টাকার দিকে ফোকাস না করে বা মানে চিন্তা না করে, সেজন্য মেনলি তার কাজটা ঠিকভাবে করে, ওই কাজটাই তাকে একসময় তার অন্যান্য যে জিনিসগুলো দরকার এগুলোকে এনে দিবে। এটাই বাস্তবতা, যদি সে ভালোভাবে ওটা করতে পারে। জি ভাইয়া, ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে দেশের বাইরে ভালো ভার্সিটিগুলোতে আপনার রিসার্চ থেকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, পেটেন্ট এবং বিভিন্ন স্পিন আউট কোম্পানি তৈরি হয়। আর দেশের বাইরে যে রিসার্চ শুধু যে পাবলিকেশনে খাতা কলমে যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, না, এগুলো অ্যাপ্লিকেশনও রয়েছে। রাইট। কিন্তু আমাদের দেশের ভার্সিটিগুলোতে এই ধরনের কনসেপ্ট এখনো তৈরি হয়নি। আর ফ্যাকাল্টিগণ দেখা যায় যে পেপার পাবলিশ করেন হচ্ছে জাস্ট কাগজে কলমের সীমাবদ্ধ থাকে। তো আমাদের একাডেমিয়াতে এই ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়ালাইজেশনের জন্য কি কি করা প্রয়োজন বা কোথা থেকে এগুলো আসতে পারে বলে আপনি মনে করেন? এটা একটু সময় লাগবে আমি মনে করি, কারণ যেটা একটু আগে বললাম যে আমাদের যে গবেষণাটা সেটা প্রথমত হলো গবেষণা এখনো কালচারে পরিণত হয়নি। সেকেন্ড হলো আমাদের দেশের গবেষণা এখনো অতটা মানসম্পন্ন না, হ্যাঁ, যে অতটা কোয়ালিটি আমাদের গবেষণাতে নেই। খুব লিমিটেড রিসার্চ হয় যেখানে আমরা বলতে পারি যে এটাতে আসলে হাই ইম্প্যাক্টফুল রিসার্চ অথবা এটা হাই কোয়ালিটি রিসার্চ, কিন্তু বেশিরভাগ রিসার্চই কিন্তু আমাদের অতটা মানসম্পন্ন না। সো এই কারণেই ওটা থেকে যে আপনি যেটা বললেন যে এন্টারপ্রেনার তৈরি করা, তারপরে নতুন ইন্ডাস্ট্রি ডেভেলপ করা বা নতুন কর্মসংস্থান তৈরি করা, এটা এখনো গড়ে ওঠে নাই। আরেকটা বিষয় হলো আমাদের ইন্ডাস্ট্রিগুলো যদিও R&D থাকে, আপনি দেখবেন যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে R&D নামে একটা আলাদা ডিপার্টমেন্ট বা সেকশন থাকে, বাট আনফরচুনেটলি ওখানে কিন্তু আসলে ফান্ডামেন্টাল রিসার্চ হয় না। হ্যাঁ, ওটা ওরা রাখে ওদের স্ট্রাকচারের জন্য ইম্পর্টেন্ট, গভর্নমেন্টকে বুঝাতে হয় অথবা ইন্টারন্যাশনাল যারা আপনার মনিটরিং করে তাদেরকে হয়তো বুঝাতে হয়, কিন্তু ওখানে কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চ হয় না। তো বাইরে আপনি যেটা দেখেন সাধারণত যে R&D, কিন্তু R&D ওখানে মৌলিক গবেষণা হয় এবং সেখান থেকে উদ্ভাবিত নতুন নতুন বিষয়গুলো প্যাটেন্ট হবে, তারপরে পাবলিকেশন হবে, সেখান থেকে আবার নতুন ইন্ডাস্ট্রি সেট আপ হবে। আমাদের এখানে জিনিসটা নেই। সো আমাদের ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি খুব স্ট্রং একটা রিলেশন দরকার। এটা কিন্তু আমাদের এখানে আমি দেখিনি আমি যখন ছিলাম, এখন আছে কিনা জানি না, বা এখন হয়তো আস্তে আস্তে গড়ে উঠছে। সো এইটা করার জন্য গভর্নমেন্টকেও একটা আপনার গাইডলাইন বেঁধে দিতে হবে যে যাদের ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, এবং তাদেরকে এত পার্সেন্ট আপনার ব্যয় R&D জন্য করতেই হবে, এবং সেই স্প্যানটা যেন ওরা মানে কোলাবোরেশনের মাধ্যমে যেন করে, যেমন একাডেমিক রিসার্চারদের সাথে ইনভলভ থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, একাডেমিক ইন্ডাস্ট্রি যদি একটা স্ট্রং রিলেশন থাকে, আমরা কিন্তু একাডেমি থেকেও কিন্তু স্টুডেন্টদেরকে, আন্ডারগ্র্যাড বা মাস্টার স্টুডেন্টদেরকে বা অন্যান্য ফিল্ডে যারা থিস করবে তাদেরকে কিন্তু আমরা ওখানে সেন্ড করতে পারি 3 মান্থ 6 মান্থের জন্য এক্সচেঞ্জ রিসার্চ করতে পারি, বা ওরা আপনার অর্থায়ন করলে আমরা মানে একাডেমিতে বসেও কিন্তু আমরা কাজ করতে পারি। এই রিলেশনটা আপনার খুবই স্ট্রং হওয়া উচিত, এবং এটার জন্য গভর্নমেন্টকে একটা ভালো গাইডলাইন পেয়ে দিতে হবে। যদি না দেয় তাহলে ডেফিনেটলি আপনার ইন্ডাস্ট্রিগুলো যত ফাঁকি দেওয়া যায় ওরা তো ফাঁকি দিবে, এটা খুবই স্বাভাবিক। ওরা যদি পার পেয়ে যায় টাকা না খরচ করে, ওরা তো এটা করবেই। সো এটা খুবই স্ট্রিক্ট একটা গাইডলাইন বেঁধে দেওয়া উচিত। আর আমাদের গবেষণা যতদিন না পর্যন্ত বিশ্বমানের হবে, এবং আমরা যতদিন বিশ্বমানের মানে তরুণ ওখানে আপনার করতে না পারবো, তৈরি করতে না পারবো, লাইক আমরা যদি ওই ধরনের কোয়ালিটির আপনার পিএইচডি ওখানে তৈরি করতে না পারি, ততদিন এই জিনিসগুলা আসলে সহজে হবে না। কারণ আমাদের একাডেমিতে আমাদের স্টুডেন্টদেরকে পিএইচডি করে ওখানে দেন আপনার এটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। যেমন আমেরিকাতে বলেন, ইউরোপে বলেন, তাদের স্টুডেন্টরা কিন্তু তাদের দেশের ইউনিভার্সিটিতে কিন্তু মানে আপনার পিএইচডি করতেছে। এখন আমেরিকান স্টুডেন্টরা কিন্তু আপনার আমেরিকার যে ইনস্টিটিউট গুলো আছে ওখানে বসে পিএইচডি করে এখানে আবার আপনার নতুন নতুন স্টার্ট আপ কোম্পানি দেওয়ার প্ল্যান করতেছে বা দিচ্ছে। এখন আমাদেরকে সেম ওয়েতে আপনার চিন্তা করতে হবে। সো এটা হয়তো আমরা এখনই করতে পারবো না, বাট এটার জন্য ওই যে একটা মানে আপনার মাস্টার প্ল্যান নিতে হবে, যে কি করে আমাদের তরুণদেরকে ফিরিয়ে নেওয়া যায়, গিয়ে
আমাদের ইউনিভার্সিটির যে স্ট্রাকচারটা আছে সেটাতে অনেক পরিবর্তন আনতে হবে। কারণ আপনি যদি দেশে ভালো মানের পিএইচডি করে তুলতে চান বা দিতে চান, তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ভালো মানের শিক্ষক নিয়োগ দেওয়া, অ্যান্ড দেন তাদেরকে টাকা দেওয়া। সো প্রথমত হলো কারিগরটাকে ঠিক ভালোভাবে আপনার রাখতে হবে, এবং খুব ভালো মানের কারিগর না হলে সে আপনার ভালো কারিগর তৈরি করতে পারবে না। দ্যার ইজ নো ওয়ে, ইটস ইম্পসিবল। সো ভালো মানের শিক্ষক, একেবারে খুবই স্কিল্ড আপনার শিক্ষক, যাদের একাডেমিক স্কিল এবং রিসার্চ স্কিল আছে, তাদেরকে আপনি নিয়োগ দেওয়া, দেন তাদেরকে ইনাফ মানি দেওয়া, দুইটাই লাগবে কিন্তু। তাহলে পরে আমরা ওখানে একেবারে ভালো ভালো পিএইচডি আমরা ওইখানে তৈরি করতে পারবো। তখন ওই স্টুডেন্টগুলো আবার দেখা যায় যে দেশেই কিছু করার প্ল্যান করবে, স্টার্ট আপ কোম্পানি করবে, হ্যাঁ, এবং এটা একটা রেভলিউশন তৈরি হবে। সেম ওয়েতে কিন্তু ইন্ডিয়াতে আপনার রেভলিউশন হয়েছে, চায়নাতে হয়েছে, সাউথ কোরিয়াতে হয়েছে। হ্যাঁ, সো আমাদেরকে ওইভাবে যেতে হবে, ওইভাবে যেতে হবে। আমাদের দেশে কিভাবে ভালো মানের পিএইচডি করা যায় সেটা একটা মূল ফোকাস থাকতে হবে। জি, ধন্যবাদ ভাইয়া। তো এই ভালো মানের পিএইচডি থেকে আমি নেক্সট ফলো আপ প্রশ্নটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি তো ইউরোপে এবং আমেরিকাতে ইউনিভার্সিটিগুলোতে পড়েছেন, গবেষণা করেছেন, তো সেখানে কি আপনি কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি দেখেছেন, বা এটা কি কোনো গবেষণার সাথে রিলেটেড বা এক্সেলেন্সটাকে বজায় রাখার জন্য ফান্ডামেন্টাল কোনো এলিমেন্ট? ছাত্র রাজনীতি তো আননেসেসারি, এটা তো আমি বইও লিখছি বা এমনি প্রায় লিখি। আমাদের দেশে যে ছাত্র রাজনীতি আছে, যেটা আমি দলীয় ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতি, তো আমি এটাকে ছাত্র রাজনীতি তো বলি না, এটা বেসিক্যালি আপনার সন্ত্রাসী, গুন্ডামি, এগুলো তো আমি সরাসরি বলি। তো এগুলো তো নোংরামি এক কথায়। হ্যাঁ, আই মিন দিস ক্যান নট বি লাইক স্টুডেন্ট পলিটিক্স। এটাকে স্টুডেন্ট পলিটিক্স বললে স্টুডেন্ট পলিটিক্সকে আসলে আপনার অপমান করা হবে। সো আমাদের এখানে যেটা আছে এটা হলো অ্যাবসলিউটলি নোংরা, নাস্টি। আমি সবসময় এটার এগেনিস্টে, এটা আমার মনে হয় যে কোনো সচেতন স্টুডেন্ট এবং শিক্ষক, এবং আমাদের দেশে যে ছাত্র রাজনীতি আমরা রেখেছি গত 50 বছর ধরে, এটার বিনিময়ে আমরা কি পেয়েছি? কতগুলো স্টুডেন্ট মারা গিয়েছে আমি জানি না, সারা বাংলাদেশে হয়তো 200-250 স্টুডেন্ট বা আরো বেশি স্টুডেন্ট মারা গিয়েছে। মাসের পর মাস আপনার ইউনিভার্সিটি বন্ধ ছিল, লক্ষ লক্ষ ছেলেমেয়ের জীবন থেকে আপনার সময় নষ্ট হয়েছে সেশনজের, তারপর ভালো মানের শিক্ষা থেকে ওরা বঞ্চিত হয়েছে। এগুলো আমাদের দেশে ছাত্র রাজনীতির ফলাফল। বাহিরে আপনার যে ছাত্র রাজনীতি আছে সেটা হলো আপনার স্টুডেন্টরা, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে ইউনিয়ন থাকে, ওখানে স্টুডেন্ট ইউনিয়ন, এবং সেই স্টুডেন্টরা কাজ করে স্টুডেন্টদের জন্য, এবং ইউনিভার্সিটির মানকে কিভাবে ডেভেলপ করা যায় সেটার জন্য। ওই স্টুডেন্ট ইউনিয়নের সাথে বা ওই স্টুডেন্ট পলিটিক্সের সাথে কোনোভাবেই যে আপনার গভর্নমেন্টের বা ওদের যে অন্যান্য রাজনৈতিক দলের, সেটা কোনো ধরনের রিলেশন নেই। আমেরিকাতে কোনো ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ইউনিয়নের সাথে আপনার বারাক ওবামা কিংবা ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেনের ওদের কোনো ধরনের রিলেশন নাই, এবং ওরা ওদের কথা শুনে ওখানে ইউনিভার্সিটিতে আপনার রাজনীতি করে না। এবং এবং ওখানে রাজনীতি করার কারণে বা আপনার বাইডেনের পলিটিক্স করার কারণে কিন্তু আপনি ওখান থেকে গিয়ে একেবারে চাকরি ইন্টারভিউতে গিয়ে একটা বড় ধরনের সুযোগ সুবিধা পাবেন না। সো দ্যার ইজ নো ওয়ে। সো আমাদের দেশে যে ছাত্র রাজনীতি, এটা তো নোংরা এক কথা। হ্যাঁ, এটার সাথে তো কোনো পৃথিবীর কোনো রাজনীতির তুলনা চলে না, কারণ এটা দ্য নাস্টিয়েস্ট পলিটিক্স ইন দ্য ওয়ার্ল্ড। কারণ আমি আফ্রিকার অনেক ছেলেমেয়েদের সাথে মিশেছি, আফ্রিকা তো এত নোংরা রাজনীতি নেই। তো আমাদের রাজনীতি যারা করে, দলীয় রাজনীতি, তারা কি করে? তারা আপনার কোনো যোগ্যতা না থাকলে শিক্ষক হয়ে যেতে পারে, যোগ্যতা না থাকলে আপনার তারা সরকারি চাকরি পেয়ে যেতে পারে। এটা তো পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই। হ্যাঁ, আপনি এখানে বাইডেনের পলিটিক্স করলে আপনি এখানে চাকরি পাবেন? পাবেন না। আপনি কানাডাতে ট্রুডুর পলিটিক্স করলে কি আপনি চাকরি পাবেন? দ্যার ইজ নো ওয়ে। আপনি যে ইন্টারভিউতে যে যদি বলেন যে আমি তো ট্রুডুর একজন মানে সমর্থক, আমাকে চাকরি দেন, আপনাকে প্রথমে ওখান থেকে আপনার কিক আউট করে দিবে। সো আমাদের ছাত্র রাজনীতি, এটা ছাত্র রাজনীতি না, এটা হলো আমাদের যারা পলিটিশিয়ান, তারা মানে ইচ্ছে করে আমাদের স্টুডেন্টদেরকে, স্টুডেন্টরা তো ইয়াং, সো তাদের ভিতরে যে স্পিরিটটাকে আছে এটাকে কাজে লাগিয়ে, রং ওয়েতে কাজে লাগিয়ে তারা তাদের সুবিধাটা নিচ্ছে। এটা এটা ডেফিনেটলি আপনার থাকা উচিত না, এটা পৃথিবীর কোথাও নাই। আই মিন উন্নত দেশে তো নাই। আমি তো আফ্রিকার সাথে তুলনা দিব, আমি ইউরোপের সাথে কেন তুলনা দেবে? আমি ইউরোপ আমেরিকার সাথে তুলনা দেওয়া এটা পাগলামি, এটা তো সম্ভবই না। আপনি যদি আমাকে বলেন যে আফ্রিকাতে আছে কিনা, তাহলে আমি এটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। আমি যখন সুইডেনে গেলাম স্টকহোম ইউনিভার্সিটিতে, ওখানে একটা স্টুডেন্ট ইউনিয়নের প্রথম যাওয়ার পরপরই একটা স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হলো। তো ওখানে ভোট দিলাম। তো ভোটে দিলাম আপনার ইলেকট্রনিক ওয়েতে, একেবারে মানে কম্পিউটারে ইলেকট্রনিক ওয়েতে আপনার ভোট দিলাম। তো ওই স্টুডেন্ট ইউনিয়নই পরে আপনার কিছুদিন পরে ওদের যে একজন মিনিস্টার ছিল, ও বোধহয় আপনার
আন্তর্জাতিক সম্পর্কের কোন একটা মিনিস্টার ছিল, ওর নাম ছিল আপনার টোবিয়াস, আমার মনে আছে। সো ওকে আপনার একবার একটা ইনভাইট করলো ওরা, এবং ওই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছিল, ওরা কম্বাইন করে ওই মিনিস্টারকে আপনার ইনভাইট করলো। তো আমার এখন মনে আছে আমি গেলাম ওখানে। তো এটা লাইক আপনার একটা ওপেন সেশনের মতো, যে মিনিস্টারকে স্টুডেন্ট আপনার ইয়ে করবে। তো আমি এটা আমার বইতে লিখছি, তো আমার মনে হয় এটা রিপিট করা ঠিক হবে না, বইতে লিখা আছে জিনিসটা, ডেসক্রিপশনটা। তো মিনিস্টার যে আসছে আপনি বুঝবেন না যে মিনিস্টার এসেছে। প্রথমত হলো তার সাথে আপনার ওই ধরনের কোনো গাড়ির বহন নাই, কোনো সিকিউরিটি নাই, তারপরে কোনো স্টুডেন্টদের কোনো স্লোগান নাই, কিচ্ছু নাই। ইজ লাইক এ মানে সিম্পল গাই, আপনার মনে হয় যে এসেছে মিনিস্টার। হ্যাঁ, এবং সে আসার পরে তাকে স্টুডেন্টরা যেভাবে কোয়েশ্চেন করলো আমি দেখলাম, হ্যাঁ মানে রীতিমতো তার চেহারা লাল হয়ে গেছে। মানে আন্ডার গ্রাজুয়েট এবং আপনার গ্রাজুয়েট স্টুডেন্টরা ওকে যেভাবে প্রশ্ন করলো, এবং তার কোনো উপায় নাই ওই ধরনের প্রশ্ন থেকে আপনার কোনো এসকেপ করা। তো তখন আবার ওই যে আপনার সুইডেনে প্রচুর ইমিগ্রেন্ট আসতেছিল, ওই যে মিডল ইস্ট থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে, কারণ ওখানে প্রবলেম হচ্ছিল। তো ওইসব বিষয় নিয়েও জিজ্ঞেস করছিল আর কি। তো আমার তখন ওর আনসার না শুনে আমার তখন একটা জিনিস বারবার মনে হচ্ছিল, যে আমাদের দেশে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা মিনিস্টারকে আপনি আনতে পারবেন যাকে এনে আপনার স্টুডেন্টরা ইচ্ছা মতো প্রশ্ন করবে? এটা কি সম্ভব? ওই মিনিস্টার আসার আগে দেখবেন যে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, ওখানে গাড়ির বহর, ওখানে আপনার মনে করেন যে পুলিশের বহর, ওখানে আপনার কি যেন বলে ছাত্রদের বহর, যারা তার চামচা, ছাত্র রাজনীতির চামচা থাকে, তারা দেখবেন যে আপনার ওখানে লাঠি মাঠি নিয়ে, সোটা নিয়ে ব্যস্ত থাকবে। তারপরে কোনো স্টুডেন্ট তো প্রশ্নই করতে পারবে না, প্রশ্ন করার আগেই তো ওদেরকে দেখবেন যে উধাও করে ফেলছে। তো এইসব এইসব নোংরামি আমরা আপনার অনেক আগে থেকে চালু করে রেখেছি, এবং এটা আমরা যতদিন রিয়েলাইজ না করতে পারবো, আমরা ওখানে বসে কিন্তু অনেকে কিন্তু এই নোংরামিকেই কিন্তু বলতেছে যে এটা একটা কালচার। ছাত্র রাজনীতি কিন্তু অনেকে মানে এভাবে বলে যে ছাত্র রাজনীতির কারণে আমাদের দেশে এই হয়েছে, সেই হয়েছে, সে হয়েছে। এগুলো হলো কি, মানে নোংরামিকেও কিন্তু কেউ না কেউ আপনার সাপোর্ট করে কিন্তু, হ্যাঁ, রাখতে চায় বা রাখতে পারে। ছাত্র রাজনীতি যেই গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা বলা হয়, সেটা যদি বিশ্ববিদ্যালয় নাও থাকতো, দেশের যে তরুণরা তারা বিপদে সবসময় সাড়া দিত। আমাদের দেশে কয়েকদিন আগে যে আপনার রাস্তাঘাটে যে কি যেন বলে আপনার সড়কের জন্য যে একটা আন্দোলন হলো, ওখানে কি কোনো ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা গিয়েছিল প্রথমে? ওখানে তো গিয়েছে আপনার একেবারে ইয়াং ছেলেমেয়েরা, যারা সাধারণ ছেলেমেয়ে। তো ছাত্র রাজনীতির নেতৃত্ব ছাড়াও কি এই ধরনের আন্দোলন গড়ে তোলা যায় না? ডেফিনেটলি যায়, ডেফিনেটলি যায়। সো এখানে ছাত্র রাজনীতির নাম নিয়ে বা কৃতিত্ব নিয়ে যে ধরনের কথাগুলো বলা হয়, এগুলো হলো জাস্ট এটাকে জাস্টিফাই করার জন্য এবং তরুণ ছেলেমেয়েদেরকে ভুলভাবে বোঝানোর জন্য। আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, 19-20 বছর বয়স ছিল, তখন আমিও ঠিক এভাবেই চিন্তা করতাম যে ও না, এটা তো দরকার, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বাট পরে বুঝেছি যে আমাদেরকে ভুলভাবে শেখানো হয়েছে। কারণ আপনি তো ওই একটা এনভায়রনমেন্টে থাকলে ভুল জিনিসটাকেও আপনি রিয়েলাইজ করতে পারেন না সহজে। আমাদের এখানে যে দলীয় ছাত্র রাজনীতি যেটা আছে মেনলি, এটা ছাত্র রাজনীতি না, এটা নোংরামি, কিন্তু আমরা এটাকে নাম দিয়ে রেখেছি ছাত্র রাজনীতি, এবং আমরা এটাকে জাস্টিফাই করি যে এটা ইম্পর্টেন্ট, এটা রাখতে হবে, এটা খুবই নেসেসারি রাজনীতিবিদ গড়ে তোলার জন্য। বাট ইটস নট। যদি এটা ইম্পর্টেন্ট হয়, আপনি দেখেন আমাদের দেশের যারা শিক্ষক আছে তাদের ছেলেমেয়েদেরকে ছাত্র রাজনীতি ঢুকিয়ে দেয়, আমাদের দেশে যারা পলিটিশিয়ান আছে তাদের ছেলেমেয়েদেরকে তারা ওখানে নিয়ে ছাত্র রাজনীতি ঢুকিয়ে দেয়। আমরা তাদেরকে দেখতে চাই, ওখানে দেখতে চাই, এবং আমরা তাদেরকে দেখতে চাই যে তারা ওখানে মারামারি করবে। সাধারণ ছেলেমেয়েরা যাবে না, তারা করবে। শিক্ষকের ছেলেমেয়েরা ওখানে গিয়ে মারামারি করবে, আমি সেটা দেখতে চাই, ওই ইউনিভার্সিটি টিচার। এবং তারপর ওখানে যারা রাজনীতিবিদ আছে তাদের ছেলেমেয়েরা ওখানে গিয়ে মারামারি করবে, আমি সেটা দেখতে চাই। দেন আমি ছাত্র রাজনীতি সাপোর্ট করবো। জি, অ্যাবসলিউটলি ভাইয়া। আশা করছি এই কথাগুলো নীতি নির্ধারকদের কানে আশা করছি পৌঁছাবে। নির্ধারকদের কানে যাওয়ার দরকার নেই, আমাদের ছেলেমেয়েরা যতদিন মানে যখন সচেতন হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে। তরুণদের সচেতনতা সবচেয়ে ইম্পর্টেন্ট। নীতি নির্ধারকরা আমাদেরকে ইউজ করতেছে, আমরা ইউজ হব না। আমরা যখন সচেতন হয়ে যাব, আমরা যখন জানবো, আমরা ইউজ হব না। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরাই ভাঙবো, কারণ আপনার স্টেরিওটাইপ চিন্তা আমাদের বেরিয়ে আসতে হবে। আমি সবসময় বলি তরুণদেরকে, ডিফারেন্ট ওয়েতে চিন্তা করো। হ্যাঁ, তোমরা কেউই ছোট না। 18 বছর, 19 বছর, 16 বছর মোটেও ছোট না। এখন পৃথিবী অনেক বদলে গেছে। আমরা কম্পিউটার খুললে সারা পৃথিবীর থেকে নতুন নতুন জিনিস দেখতে পাই, নতুন জিনিস শিখতে পাই। সো তোমরা সচেতন হয়ে যাও, আমরা সচেতন হয়ে যাই, রাষ্ট্র বদলাবে কিছু কিছু ক্ষেত্রে। বদলাতে হবে, সবকিছু না পারলেও কিছু কিছু ক্ষেত্রে। আমরা তো সারা দেশ বদলানোর কথা বলতেছি না, শিক্ষাঙ্গন আমরা আগে বদলাবই, ডেফিনেটলি বদলে যাবে ইনশাআল্লাহ। শিক্ষাঙ্গন বদলালে ইনশাআল্লাহ আমাদের সমাজটা, আই হোপ।
তো ভাই আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে দেখা গেছে যে পাবলিক, প্রাইভেট এবং ন্যাশনাল ইউনিভার্সিটির এই যে একটা বিশাল কমিউনিটি আছে, তাদের মধ্যে পাবলিকদেরকে মেরিটোরিয়াস হিসেবে ভাবা হয়, আবার ন্যাশনাল ইউনিভার্সিটিদের যে বিশাল একটা জনগোষ্ঠী তাদেরকে অবহেলা করা হয়। তো তাদেরকে ইনভলভ করা, গবেষণা সংস্কৃতি গড়ে তোলা, বা এই যে একটা চিন্তা, যে একটা ইনক্লুসিভ একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করা, এটা সম্পর্কে আপনার অভিমতটা কি? এই যে দ্বন্দ্বটা, সেটা তো আসলে সামাজিক ভাবে এসেছে না। আমরা যারা 18-19 বছর ইউনিভার্সিটিতে যাই, আমাদের ভিতরে তো আসলে আমাদের তো একটা কোমল মন থাকে। আমরা তো আসলে এই ধরনের হিংসা বিদ্বেষ বা স্টেরিওটাইপ চিন্তা, এই ধরনের বিভক্তি আমরা আসলে পছন্দ করি না বা আমাদের থাকে না। এটা সোসাইটি আমাদেরকে করতে বাধ্য করেছে বা শিখিয়েছে। তো এটা নিয়ে আমি লিখি। প্রথমত হলো আমাদের ভিতরে এই ধরনের স্টেরিওটাইপ যে চিন্তা, এগুলো থাকা উচিত না। কোনো কোনো স্টেরিওটাইপ চিন্তায় থাকা উচিত না। সো আই মিন, আমার একটা বন্ধু বা ইভেন আমার ভাই তো না, আমি হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি, আমার বোনই তো হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, বা আমার ভাই তো হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে না। সো প্রাইভেট পাবলিক যে দ্বন্দ্ব থাকা বা জাতীয় ইউনিভার্সিটির সাথে দ্বন্দ্ব থাকা, এটা কোনো উচিত না। স্টুডেন্টদের মধ্যে অ্যাটলিস্ট এই ধরনের মানসিক যে বিভক্তি বা এই ধরনের মানসিক যে দৈন্য চিন্তা অথবা যে স্টেরিওটাইপ চিন্তা, এটা থাকা উচিত না। আর প্রশাসনিক ভাবে বা রাষ্ট্রীয়ভাবে যে দায়িত্বটা থাকে যে একটা ইউনিভার্সিটি ভালো না হলে সেটার মান নির্ণয় করা বা মান দেখো ভালো করা, সেটা তো ওদের দায়িত্ব। তো যদি স্টুডেন্টদের সম্ভব হয়, তাহলে সেটা রাষ্ট্রকে ওরা প্রেশার দিবে যে তারা যেন মান নির্ণয়ের ক্ষেত্রে যেন ওরা আপনার কোনো ধরনের ছাড় না দেয়। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি মানে খারাপ হয়, সেটা দেখো ভালো করার কিন্তু মূল দায়িত্ব কিন্তু পরে রাষ্ট্রের যে প্রতিষ্ঠান আছে, সেটা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন হতে পারে, শিক্ষা মন্ত্রণালয় হতে পারে। তাদের রেসপন্সিবিলিটি হলো যে এই ইউনিভার্সিটির মান যদি খারাপ হয়ে থাকে সেটাকে ঠিক করা। এবং স্টুডেন্টদের অবশ্যই এটা নিয়ে আপনার মানে ওরা প্রেশার ক্রিয়েট করতে পারে লেখালেখির মাধ্যমে, বলার মাধ্যমে। হ্যাঁ, কিন্তু স্টুডেন্টদের মধ্যে যে মানসিক দ্বন্দ্ব, এটা না থাকাটা ভালো আমি মনে করি। হ্যাঁ, তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়কে তো আসলে সরকারি আপনার অবহেলা রেখেছে। হ্যাঁ, সো এটা সামাজিক ভাবে কেন আপনার ছেলেমেয়েদের ভিতরে একটা বিভক্তি বা হীনমন্যতা থাকে, কারণ আমাদের রাষ্ট্র এটাকে এমন ভাবে ডিজাইন করেছে যে আই মিন, ওখানে কারিকুলামের সাথে একটা পার্থক্য থাকে, বা ওখানে যে বিশেষ করে শিক্ষকরা থাকে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হলো আপনার বিসিএস ক্যাডার, আর পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরা হলো আপনার বিসিএস ক্যাডার না। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আবার আপনি দেখবেন যে উচ্চশিক্ষার জন্য তেমন বেশি অপরচুনিটি দেওয়া হয় না। খুবই লিমিটেড টিচার কিন্তু জাতীয় ইউনিভার্সিটিতে যারা আপনার গবেষণার অভিজ্ঞতা রাখে বা যাদের হায়ার এডুকেশন বা ট্রেনিং আছে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে আবার একটা সুবিধা আছে যে পাবলিক ইউনিভার্সিটির বেশিরভাগ টিচাররা কিন্তু একটা না একটা সময় আপনার পিএইচডি করতে পারে, পোস্টডক করতে পারে। তো স্বাভাবিকভাবে এখানে শিক্ষার মানে একটা চেঞ্জ এসে যায়। তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে আপনার ওই যে ইয়াটা স্পিরিটটা, সেটা ধরিয়ে দেওয়ার জন্য শিক্ষকের আসলে অনেক অভাব থাকে। তো এইখানে আপনার ছেলেমেয়েরা অনেক সময় একটু হীনমন্যতা থাকে। তো এখন কিছু কিছু বিষয় ডেফিনেটলি আপনার গভর্নমেন্টকে এমন ভাবে সাজাতে হবে বা এমন ভাবে ডিজাইন করতে হবে যেন স্টুডেন্টদের মধ্যে এই যে অন্তর্দ্বন্দ্ব বা সামাজিক ভাবে যে একটা শ্রেণীকে একটু বড় করে দেখা, একটা শ্রেণীকে ছোট করে দেখা, এই ধরনের মানসিকতাটা যেন আপনার দূর হয় বা দূর করা যায়, এটা ডেফিনেটলি আপনার চিন্তা করতে হবে। কারণ এডুকেশন আসলে লেয়ার থাকে, এটা অবশ্য আপনি অস্বীকার করতে পারবেন না, এটা সারা পৃথিবীতেই লেয়ার থাকে। যেমন এইসব দেশে আপনার 2 ইয়ার ডিগ্রি আছে, 4 ইয়ার ডিগ্রি আছে। হ্যাঁ, এখন এখানে ওরা ওইভাবে আপনার আই মিন 2 ইয়ার ডিগ্রি ডেফিনেটলি আপনার যে কেউ আপনার মানে আপনার করার জন্য ওদেরকে এটা ওপেন করে রেখেছে। সো এখানে লার্নিংটা তো আপনার মেইন ফোকাস। আর আমাদের এখানে যে মানসিক যে দ্বন্দ্বটা ছেলে মেয়েদের ভিতরে, এটা আমি এখানে খুব একটা দেখি নাই বা এখানে ওইভাবে দেখি না, যেটা আমাদের এখানে দেখা যায়। কিন্তু এটা হয়তো সময়ের ব্যাপার, আমি শিওর যেটা চেঞ্জ হবে। কারণ যোগ্যতা তো এটা তো সবাই জানে যে আমরা পৃথিবীতে সব মানুষের যোগ্যতা তো এক না, না। সো এটা তো সবাই জানে, বাট এটা নিয়ে ওই ইনস্টিটিউট ভিত্তি করে এটা নিয়ে আলোচনা করা যে পাবলিক ইউনিভার্সিটি হলেই যোগ্য, প্রাইভেট ইউনিভার্সিটি খারাপ, এটা তো একটা স্টেরিওটাইপ কমেন্টস, মানে জেনারেলাইজেশন করা আর কি। সো এটা আমি শিওর যে একসময় থাকবে না। এটা আমাদের ছেলেমেয়েদের ভিতরে এখন ওই ধরনের মানসিকতা তৈরি হচ্ছে, ওরা বুঝতে শিখেছে যে ইনস্টিটিউট দিয়ে আসলে ছেলেমেয়েদেরকে বিচার করা যায় না। আপনার আমেরিকাতে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে না, এখন ইভেন ফ্যাকাল্টিও তো, এখানে অনেক ফ্যাকাল্টি মেম্বারও তো আছে। তো ভাইয়া আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে যে
আমাদের দেশে যে ফ্যাকাল্টিগণ আছেন তারা দেখা গেছে যে প্রমোশনের জন্য বিভিন্ন প্রিজুডিশরি জার্নাল এবং কনফারেন্স পাবলিকেশন করেন, জাস্ট প্রমোশনাল উদ্দেশ্যে আর কি। তো অনেক এটা নিয়ে আমি অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে তাদের রিসার্চ গুলো তারা ওই ফ্যাকাল্টিকে মানে দিয়েছেন এবং তারা জোর করে ওখানেই পাবলিশ করবেন, ওই প্রিজুডিশরি জার্নালই করবেন, আর কোথাও করবেন না। এটা নিয়ে আপনার মন্তব্যটা কি? এটা ওই একটু আগে যে বললাম যে কালচারটা তো আসলে গড়ে ওঠে নাই, সো এখন আমাদেরকে অনেক ফেজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সো গবেষণার যে একটা আলাপ আলোচনা, এটার যে একটা ভাইব তৈরি হয়েছে ওখানে, হ্যাঁ, মানে আলোচনা শুরু হয়েছে চারদিকে, এটা কিন্তু ট্রু। ছেলে মেয়েদের মধ্যে বলেন, সমাজের মধ্যে বলেন, শিক্ষকদের মধ্যে বলেন, সো এটা কিন্তু 10 বছর আগেও ছিল না। এখন এই যে একটা ভাইব শুরু হয়েছে, আলাপ আলোচনা শুরু হয়েছে, চারদিকে হইচই পড়ছে, হ্যাঁ, এখন এটাকে আপনার অর্গানাইজড ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে আনতে একটু সময় লাগবে। এখন ওখানে অনেক আপনার চুরি আছে, কাট কপি পেস্ট আছে, অনিয়ম আছে, তারপরে ডিগ্রি নিয়েও তো অনেক অনিয়ম আছে। যেমন আমি নিউজ পেপার রিপোর্টে দেখলাম যে কয়েক হাজার পিএইচডি হইতে পারে আমাদের আসলে ভুয়া। তো এই ফেজটা আমার মনে হয় কেটে যাবে, এটা কেটে যাবে। এটা কেটে যাবে তখনই যখন প্রচুর ছেলে মেয়ে এরকম, হ্যাঁ, ভালো ভালো জায়গা থেকে কাজ করবে, ওয়ার্ল্ডের সেরা সেরা জার্নালগুলোতে আপনার পাবলিকেশন করবে। এখন দেখেন এই যে প্রেডেটরি জার্নাল, এগুলো নিয়ে আমি এখন লিখতে পারতেছি। কেন লিখতে পারতেছি? কারণ আমি শিখতে পেরেছি বলে। হ্যাঁ, আমি যখন দেশে ছিলাম আমি কি এগুলো জানতাম বা বুঝতাম না, তখন আমি কি এগুলোকে নিয়ে বলা বলি করতে পারছি, লিখতে পারছি না। তো এখন প্রচুর ছেলে মেয়ে যখন এভাবে ছড়িয়ে পড়বে, তারা যখন পৃথিবীর সেরা সেরা জার্নালে আর্টিকেল পাবলিশ করবে, তারা যখন একেবারে উচ্চমানের গবেষণা শিখবে, হ্যাঁ, কাটিং এজ গবেষণা শিখবে, তখন ওরা কিন্তু আমাদের ওখানকার এই ধরনের যে অনিয়মগুলো, এগুলো কিন্তু খুব সহজে ওরা ধরতে পারবে। এবং ওরাও কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে। ওখানে যারা আপনার এই ধরনের আপনার কাট কপি পেস্ট করবে, ওদেরও কিন্তু একটা ভয় থাকবে যে না, এখন এগুলো দেখার মতো লোক আছে। হ্যাঁ, আমি তো এখন বলি আমাদের দেশে একজন শিক্ষক এখন চুরি করতে গেলে কিন্তু ভয় পায়, বা অন্য কেউ, শুধু শিক্ষক না, আমি শিক্ষকের কথা বলবো না, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভে বা আপনার সচিবালয়ে এরকম বহু পিএইচডি আছে যারা কিন্তু জাস্ট একটা পিএইচডি ডিগ্রির জন্য একটা মানে ডিগ্রি নেয়। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু ওরা একটু বেশ সচেতন। কেন? ওরা দেখে তো এগুলো নিয়ে আপনার আলোচনা হয়, লেখালেখি হয়, তারপরে ছেলেমেয়েরা অনেক স্মার্ট হয়ে গেছে, ছেলেমেয়েরা অনেক ভালো ভালো জায়গায় কাজ করতেছে, ওরা ধরে ফেলবে। সো এখন আপনার ওই 10 বছর বা 20 বছর আগে আপনার কোন রকম বিদেশ থেকে ঘুরে গিয়ে বলবেন যে হ্যাঁ আমি অনেক ভালো পিএইচডি করে আসছি, এই সময় তো শেষ এখন। আমি তো ছেলেমেয়েদেরকে বারবারই বলি, তোমরা এখন শিক্ষকদেরকে জিজ্ঞেস করো তাদের থিসিস পেপার ওরা যেন তোমাদের সাথে শেয়ার করে। দ্যাটস ইউর রাইট, এটা কিন্তু অধিকার। এবং আমি যাদের সাথে কাজ করেছি, আমি তাদের থিসিস দেখেছি, আমি তারা কি পাবলিকেশন করেছে সেটা দেখেছি, তারা এটা দিয়ে রাখে ওয়েবসাইটে। এটা আমার অধিকার, কারণ আমি যার সাথে কাজ করবো। আপনি আমার সাথে কাজ করবেন, আপনি যদি আমার সম্পর্কে নাই জানেন, তাহলে আমার সাথে কেন কাজ করবেন? আমার বাড়ি কোথায়, আমি দেখতে কেমন, সেটা তো বিবেচ্য বিষয় না। না, আমি কি কি মানের কাজ করেছি সেটা হলো আপনার বিবেচ্য বিষয়, যদি আপনি আমার সাথে কাজ করতে চান। আমি যদি ভালো কাজ না করে থাকি, তাহলে আপনি আমার সাথে কাজ করে তো আপনার আমার কাছ থেকে ভালো জিনিস পাবেন না। সো এখন দেখবেন যে আপনি আগামী 10 বছরের মধ্যে দেখবেন যে আমাদের যেসব শিক্ষকরা আপনার থিসিস করাবে, বা যারা আপনার পিএইচডি ডিগ্রি দিবে, যারা মাস্টার্সে থিসিস করাবে, তাদের সবার ওয়েবসাইটে দেখবেন যে সবকিছু সুন্দরভাবে আপনার গুছানো আছে, দেয়া আছে, বা স্টুডেন্টরাই তাদেরকে জিজ্ঞেস করবে, কারণ স্টুডেন্টরা বুঝে যাবে যে দ্যাটস দেয়ার রাইট, এটা ওদের একটা অধিকার। সো এই অধিকারটাও তো আমরা আগে বুঝতাম না। তারপর খাতা দেওয়ার ব্যাপারে, বিশ্ববিদ্যালয়ে খাতা ফিরিয়ে দিতে হবে স্টুডেন্টদেরকে, এটা আমি বারবার বলি, এবং এটা এখন অনেকেই বলতেছে, এটা একটা দাবি উঠেছে। ইট হ্যাজ টু বি, ইট হ্যাজ টু বি, দ্যাটস মাই রাইট। আমি পরীক্ষার ফি দেই, আমি পরীক্ষা দিই কষ্ট করে, পরীক্ষার খাতা আমাকে ফিরিয়ে দিতে হবে, বিকজ আই ওয়ান্ট টু সি হাউ ডিড দে আপনার ইভালুয়েট মাই এক্সাম পেপার। দ্যাটস মাই রাইট। এটা হ্যাঁ, কলেজের ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে এটা আমি জানি যে প্রচুর স্টুডেন্ট, তাদের খাতা আসলে ফিরিয়ে দেওয়া তো ইজি বিষয় না। ইউনিভার্সিটিতে এটা দেওয়া দরকার। কেন? একটা ডিপার্টমেন্টে হয়তো 40 জন স্টুডেন্ট থাকে, 50 জন, 100 জন স্টুডেন্ট থাকে, আমি 100 জনের খাতা আপনার ফিরিয়ে দিতে পারবো না? কেন পারবো না? কেন পারবো না? প্রাইভেট ইউনিভার্সিটি তো দিচ্ছে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি তো এখন খাতা দিয়ে দিচ্ছে বা ওদেরকে দেখাচ্ছে। সকল পাবলিক ইউনিভার্সিটি তো আপনার খাতা ফিরিয়ে দিতে হবে। সো ওই যে আবার ফিরে যায় আপনার প্রশ্নে, যে প্রেডেটরি জার্নালে বা ভুয়া জার্নাল পাবলিশ হচ্ছে, এটা এখন একটা ফেজ, ট্রানজিশন ফেজ আমি বলবো। এটা এখন হয়তো যাবে 10 বছর 20 বছরের মধ্যে এটা সব ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন প্রচুর ছেলে মেয়ে যখন আপনার
ভালো ভালো গবেষণা করবে, ভালো মানে জার্নালে আর্টিকেল পাবলিশ করবে, তখন দেখবেন যে এইসব জিনিস আর কেউ করার সাহস পাবে না। কারণ আমরা তো ধরবো এগুলা, কারণ প্রত্যেকটা ফিল্ডে এক্সপার্ট তৈরি হবে। হ্যাঁ, এতদিন তো আমাদের আসলে অত সংখ্যক ছেলে মেয়ে তো আসলে ছিল না যে আপনার একেবারে ফিজিক্স ফিল্ডের জন্য আলাদা আপনার 100 জন উচ্চমানের গবেষক, কেমিস্ট্রির জন্য আলাদা আপনার 200 জন গবেষক, সোশ্যাল সায়েন্সের জন্য 50 জন গবেষক, এরকম তো ছিল না আমাদের দেশে। আপনার আজকে থেকে 20 বছর আগে হাতে গোনা মানুষজন পিএইচডি করতো, শুধু ইউনিভার্সিটি থেকে আপনার যারা টিচার তারাই পিএইচডি করতে যেত। এখন তো এটা চেঞ্জ হয়েছে। এখন আপনি দেখবেন যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা আপনার ভালো রেজাল্ট করার পর ওরা ইভেন ওখানে টিচারও হতে চায় না, ওরা আপনার কেরিয়ার ডেভেলপ করার জন্য আপনার অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। সো দ্যাটস এ গুড সাইন। এটা ডেফিনেটলি। এই কারণে আমি বারবার স্টুডেন্টদেরকে বলি, যারা ইয়াং স্টুডেন্ট, তারা যেন ভুল জিনিসের মধ্যে, ভুল ট্র্যাপে পা দিয়ে কিন্তু তারা যেন সময় নষ্ট না করে, এবং ওদের যে আপনার ইন্সপিরেশনটা আছে, ওদের যে আগ্রহটা, স্পিরিটটা আছে, সেটা যেন নষ্ট না হয়ে যায়। যেমন অনেক স্টুডেন্ট প্রায় এসে আমাকে শুধু বারবার বলে, স্যার আমি একটা রিভিউ আর্টিকেল লিখতে চাই। স্যার আমি রিভিউ আর্টিকেল এবং রিসার্চ আর্টিকেল এগুলোর কিন্তু অনেক পার্থক্য আছে আলাদা আলাদা। আমি যদি একটা রিভিউ আর্টিকেল লিখি, সেটা যদি কোনো ইম্প্যাক্ট তৈরি না করে, আমি এই ধরনের রিভিউ আর্টিকেল লিখার পিছনে সময় দিব কেন? তার চেয়ে বরং আমি যে কাজটা করলে আমি নিজেকে ডেভেলপ করতে পারবো সেটা করবো। আমি ভালো জিআর স্কোর তোলার চেষ্টা করবো, আমি ভালো টোফেল স্কোর তোলার চেষ্টা করবো, দেন আমি একটা ভালো ইউনিভার্সিটিতে যে ওখানে আমি ভালো মানে কাজ করার জন্য ডেডিকেটেড হবো। 2টা রিভিউ আর্টিকেল লিখলে যে আপনার পিএইচডি নিশ্চিত হয়ে যাবে, এটা আপনাকে কে বলছে? যারা আপনার ভালো প্রফেসর, যারা ভালো রিসার্চার, তারা তো আপনার সিভি 2 মিনিটে দেখেই বুঝিয়ে দিতে পারে যে হ্যাঁ ওকে, আপনি আসলে কি কাজ করেছেন, আপনার দ্বারা হবে কিনা। সো স্টুডেন্টরা যেন না বুঝে, হ্যাঁ, ভুল কিছুতে যেন সময় নষ্ট না করে, তাহলে এটা কিন্তু ওদের জন্য খুব লস হবে। জি ভাই, এটা খুবই মূল্যবান একটা কথা বলেছেন, যে সঠিক জায়গায় সঠিক সময় সঠিক জিনিসটাতে ফোকাস করতে হবে। খুবই চমৎকার একটা কথা বলেছেন। তো ভাই, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তারপরেও 200+ লোকজন এখনো দেখছে আপনার কথা শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, মানে যারা আছে, যারা পরবর্তীতে শুনবে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমি খুবই আশাবাদী যে আমাদের ছেলেমেয়েরা যেভাবে গবেষণার দিকে ঝুঁকছে, এটা আমাকে আনন্দ তো দেয়, এবং আমি খুবই আশাবাদী, এবং আমি যথাসম্ভব আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, লিখালেখি করে যাচ্ছি, যাব, এবং দিক নির্দেশনা বলেন, যাই বলেন, সেটা আমার যতটুকু সম্ভব আমি করে যাচ্ছি। বাট আমি, আপনারা যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতাও জানাই যে আপনারাও করছেন, এবং যারা তরুণ আছে তারাও যেন এইসব জিনিসগুলোতে এগিয়ে আসে। এবং এটা আসলে একটা মানে এফোর্ট, এটা একজন দুজন না, এটা অনেকের একটা এফোর্ট, এটা অনেকে মিলে করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আগামী 20 বছরে দেখবেন যে বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন আসবে এই শিক্ষা এবং গবেষণায়, বড় ধরনের পরিবর্তন, ইনশাআল্লাহ। তো ভাই, আমরা কি এখন লাইভ সেশন থেকে কিছু প্রশ্ন নিতে পারি? শিওর, হ্যাঁ, আমি তো প্রশ্ন লাইক করি। জি, তো একজন লিখেছেন, এমডি দিন ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, আন্ডারগ্র্যাড অবস্থায় রিসার্চ ইন্টারেস্ট চেঞ্জ হলে কিভাবে অগ্রসর হওয়া উচিত? প্রফেসর কিভাবে ম্যানেজ করা যেতে পারে? রিসার্চ ইন্টারেস্ট আসলে শুধু আন্ডারগ্র্যাডে না, রিসার্চ ইন্টারেস্ট যে কোনো সময় চেঞ্জ হতে পারে, এবং এই চেঞ্জটা খারাপ না। বা শুধু যেটা খেয়াল রাখতে হবে যে আপনি চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন কিনা। পৃথিবীর অনেক বড় বড় গবেষক, তারা কিন্তু আন্ডারগ্র্যাডে একটা বিষয়ে পড়াশোনা করে, পিএইচডিতে আরেকটা বিষয়ে কাজ করে, পোস্ট ডক্টরাল রিসার্চের সময় আরেকটা বিষয়ে কাজ করে, এবং ওরা যখন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে নিজেদেরকে গড়ে তোলে, তখন আরেকটা বিষয়ে কাজ করে। এবং এটা অলওয়েজ কন্টিনিউয়াস একটা প্রসেস, এখানে শেখার শেষ নাই। সো রিসার্চ ইন্টারেস্ট চেঞ্জ হওয়া নিয়ে কোনো ধরনের ভয়, কোনো ধরনের আপনার হীনমন্যতা, এগুলো কোনো কিছু যেন না থাকে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আপনি কত দ্রুত লার্ন করতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন, ওইটা হলো ইম্পর্টেন্ট। অনেকে হয়তো 3-4 বার আপনার তার কেরিয়ারে রিসার্চ ইন্টারেস্ট চেঞ্জ করেছে, সে অ্যাডজাস্ট করতে পেরেছে। আপনি কি পারবেন? সেটা আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনি পারেন তাহলে ইটস ফাইন, যদি না পারেন তাহলে আপনি আপনার কাজ করে যাবেন একটা এরিয়াতে। সো এটা হলো এক কথা, সবসময় এটা বলি আমি, যে রিসার্চ ইন্টারেস্ট চেঞ্জ করা নিয়ে যেন কেউ ভয় না পায়, কারণ পৃথিবীর বহু সায়েন্টিস্ট, বাগা বাগা সায়েন্টিস্ট, যারা তার জীবনে আসলে বহু এরিয়াতে কাজ করেছে। সেকেন্ড, প্রফেসর কিভাবে ম্যানেজ করা যেতে পারে? প্রফেসর ম্যানেজ করার জন্য বাংলাদেশের ক্ষেত্রে তো আর আমি জানি না, তার কারণ হলো বাংলাদেশে তো আর সব প্রফেসররা আপনার গবেষণা করায় না বা সুপারভাইজ করে না স্টুডেন্টদেরকে। সো সেক্ষেত্রে আমি পুরোপুরি আসলে মানে জেনারেল আনসার দিতে পারবো না। আর বিদেশে এটা আসলে প্রবলেম না, আপনি যে প্রফেসর আন্ডারে কাজ করতে যাবেন
সেই প্রফেসর কোন এরিয়াতে কাজ করে ওই রিলেটেড আপনি যদি ইন্টারেস্ট শো করেন, আপনার এসওপি লিখেন বা রিসার্চ প্রপোজাল লিখেন, ডেফিনেটলি সে আপনার সিভি যদি তার পছন্দ হয় সে আপনাকে অ্যাকসেপ্ট করবে। জি ধন্যবাদ। তো ভাই আমরা পরের প্রশ্ন চলে যাই। আরেকজন প্রশ্ন করেছে, মাসুমুল হক রাহাত। উনি প্রশ্ন করেছে যে স্যার ডিপার্টমেন্ট ভিত্তিক হয় নাকি ডিপার্টমেন্টের স্টুডেন্ট চাইলে অন্য ডিপার্টমেন্টের টপিক নিয়ে গবেষণা করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি এটা বাংলাদেশে হয়তো সম্ভব না, কিন্তু বিদেশে এটা অহরহ, এটা খুবই স্বাভাবিক। কারণ আমাদের দেশে যে আমরা যে ডিপার্টমেন্ট গুলোকে ডিজাইন করেছি সেটা অনেকটা হলো যে যে ডিপার্টমেন্টে পড়বে সে ওখানে স্টাক। হ্যাঁ, বাইরে কিন্তু এরকম না। আন্ডার গ্রাজুয়েটে কিন্তু বাইরে কেউ আপনার ডিপার্টমেন্টে স্টাক হয়ে থাকে না। সো বাইরে হলো আপনার আন্ডার গ্রাজুয়েট একটা স্টুডেন্ট, সে নানান বিষয়ে পড়াশোনা করতে পারে বা কোর্স নিতে পারে, পরে সে অ্যাডভান্স লেভেলের কোর্স গুলো যখন করে ওইটার উপর সে মেজর করে সে ডিগ্রি পায়। যার কারণে বিদেশে এটা খুবই কমন যে কেউ ফিজিক্স ডিপার্টমেন্ট মানে ফিজিক্স মেজর করে সে হয়তো আপনার আন্ডার গ্রাজুয়েট করেছে, কিন্তু সে দেখা যাচ্ছে পিএইচডি করতেছে আপনার কেমিস্ট্রিতে। এগুলো এটা খুবই কমন একটা বিষয়, এখানে আনকমন না এগুলো। সো তার কারণ হলো আন্ডার গ্রাজুয়েটে কিন্তু যে ফিজিক্স মেজর নিয়ে যে ব্যাচেলর করে সেও কিন্তু কেমিস্ট্রি পড়ে আসে, সে হয়তো কোর্স করেছে। সো এটা ডিপার্টমেন্ট ভিত্তিক কোনো বিষয় না, এটা ডেফিনেটলি হলো যার যার ইন্টারেস্টের বিষয়। আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনার যদি ওই ধরনের কোয়ালিটি থাকে এবং আপনি যদি কেপেবল হন, ইউ ক্যান ডু ইউর পিএইচডি ইন এনি ডিফারেন্ট এরিয়া, এনি এরিয়া। ঋতু বিশ্বাস বলেছেন যে দেশের বাইরে ইন্ডাস্ট্রিয়াল জব করতে হলে মাস্টার্স করে কি অ্যাপ্লাই করা ভালো নাকি পিএইচডি করে অ্যাপ্লাই করা? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। বিদেশে সাধারণত আপনার বাংলাদেশ থেকে যদি আপনি মাস্টার্স করে যদি বিদেশে জবের জন্য অ্যাপ্লাই করেন, খুব ভালো জব পাওয়া ইজি না। তার কারণ কয়েকটা। তার কারণ হলো ওদের দেশে অলরেডি অনেক কোয়ালিফাইড স্টুডেন্ট আছে, সো ওরা ওদের স্টুডেন্টদেরকে না নিয়ে আপনাকে কেন নিবে? কারণ আপনার জন্য ওদেরকে ইমিগ্রেশনের অনেক প্রসেস করতে হয়, অনেক কাগজপত্র হ্যান্ডেল করতে হয়, সো এটা একটা প্রবলেম। সেকেন্ড হলো বিদেশে, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে ওরা সবসময় চায় যে ওদের একাডেমিক সেট আপে আপনার কোনো না কোনো স্কিল থাকুক। সো আপনি বাংলাদেশ থেকে যত ভালো মাস্টার্সই করে আসেন না কেন, আপনি যদি অনেক ভালো রেজাল্ট করেও আসেন, তাহলেও ইউরোপ আমেরিকাতে সরাসরি এসে জব পাওয়া, ভালো জব পাওয়া খুবই কঠিন একটা বিষয়। যদি কেউ পেয়েও থাকে সেটা খুবই লিমিটেড নাম্বার, খুবই লিমিটেড নাম্বার। আদারওয়াইজ ইন জেনারেল ইজ ভেরি ভেরি টাফ। তার কারণ হলো দুইটা, আমি তো বললাম যে একটা হলো ওদের দেশেই অলরেডি অনেক স্টুডেন্ট আছে, সো আপনাকে নিয়ে ওরা আপনার ইমিগ্রেশন অনেক ঝামেলা পোহাতে হয়, সো সেটা কেন করবে? সেকেন্ড হলো ওরা দেখতে চায় যে ওদের একাডেমিক সেট আপে আপনার কোনো স্কিল আছে কিনা, রিসার্চের অথবা একাডেমিক কোয়ালিফিকেশনটা আপনার কেমন, ওরা ওদের সেট আপে সেটা দেখতে চায়। যার কারণে বাংলাদেশ থেকে আসলে আপনি এখানে এসে মাস্টার্স করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা এখানে এসে পিএইচডি করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো মাস্টার্সের জন্য, মাস্টার্স করে যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, স্টিল এটাকে ধরা হয় আন্ডার গ্রাজুয়েট লেভেলের জব। সো আমেরিকাতে ইন জেনারেল দুই ধরনের জব থাকে, ইঞ্জিনিয়ারিং বা আপনার কম্পিউটার সায়েন্স এগুলোতে একটু আলাদা, বাট ন্যাচারাল সায়েন্সের যে পিএইচডি লেভেল জব, আন্ডার গ্রাজুয়েট লেভেল জব, সো ডেফিনেটলি ওখানে স্যালারির ডিফারেন্স হয় অনেক বেশি। পিএইচডি লেভেলের জবের স্যালারি থাকে অনেক বেশি, তারপর ওখানে প্রমোশন হয় অনেক বেশি। আন্ডার গ্রাজুয়েট লেভেলের জবের স্যালারিও কম থাকে আর প্রমোশন খুব বেশি হয় না। জি ভাইয়া ধন্যবাদ। আমাদের নেক্সট প্রশ্নটা করেছে হচ্ছে আরিফুল ইসলাম জুমেল, মাস্টার্স ছাড়া পিএইচডি করলে আর যারা মাস্টার্স এর পর পিএইচডি করায় এদের পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নাই। সবচেয়ে বড় কথা, এটা আমি বারবার বলি, যারা পিএইচডি করবে এবং পিএইচডি করার যদি তার যোগ্যতা থাকে, সে যদি অলরেডি কোয়ালিফাইড হয়, আমি মাস্টার্স কেন করবে? মাস্টার্স করার তো কোনো প্রয়োজন নাই, সারা দুনিয়াতে তো মাস্টার্স ছাড়াই পিএইচডি হয়। হ্যাঁ, সো আমেরিকাতে ছেলেমেয়েরা ব্যাচেলর করে পিএইচডি করে, কানাডাতে ছেলেমেয়েরা ব্যাচেলর করে পিএইচডি করে, ইউরোপের বহু দেশে ছেলেমেয়েরা পিএইচডি করে ব্যাচেলর করে, তার ব্যাচেলর করে পিএইচডি করে, চায়নাতে করে। সো মাস্টার্স তো আসলে মাস্টার্স ডিজাইন করা হয়েছে যে কেউ যদি আন্ডার গ্রাজুয়েটে করে, ব্যাচেলরের পরে যদি কেউ অ্যাডভান্স লেভেলে মানে গবেষণা করতে না যায়, তারা যেন মাস্টার্স করতে পারে। এই কারণে একটা ইন্টারমিডিয়েট একটা লেভেল রাখা হয়েছে। আমাদের দেশে অনেকের কনসেপ্ট মনে করে যে পিএইচডি করতে হলে মাস্টার্স করতে হবে। না, পিএইচডি করতে হলে আপনার মাস্টার্স করতে হবে না। বাট সবাই কি আপনার পিএইচডি মাস্টার্স করা ছাড়াই পিএইচডি করতে পারতেছে? বা নানা কারণে হয়তো হয় না, ফ্যামিলির কারণে বা নিজের কে হয়তো সে গুছাতে পারেনি, নিজের কোয়ালিফিকেশনের কারণে। সো এই কারণে অনেককে মাস্টার্স করে করতে হয় পিএইচডি। বাট আপনি যদি মাস্টার্স করা ছাড়াই যদি আপনি যদি ব্যাচেলর করেই যদি আপনি চান্স পান কোথাও পিএইচডিতে, ইউ শুডন্ট ডু মাস্টার্স। ইটস লাইক ওয়েস্টিং টাইম।
জি ভাই, আরেকজন প্রশ্ন করেছে ফার্মাসিউটিক্যাল মানে ফিল্ডে মাস্টার্স এর পর জব কেমন, এবং এটা ডেফিনেট এটা এটা মেনশন করে দেওয়া উচিত। আপনি কি বাংলাদেশের কথা বলছেন না বিদেশের কথা বলছেন? যেমন আমি যদি এটা বিদেশের ক্ষেত্রে হয় তাহলে এটার কোয়েশ্চেন এক্স্যাক্টলি আমি যেটা একটু আগে আনসার দিলাম সেটাই। আর যদি বাংলাদেশের কথা বলেন তাহলে তো সেটা ডিফারেন্ট। বাংলাদেশের আপনার পিএইচডি লেভেলের জব অ্যাভেলেবল কতটুকু আছে সেটা আমি পার্সোনালি জানি না। সো আমাদের দেশে তো বেশিরভাগ স্টুডেন্টই মাস্টার্স করে আসলে জবে ঢুকে। আর বিদেশের কথা যদি বলেন ওই আনসারটা সেমই হবে যে আপনি মাস্টার্স করে এসে বিদেশে ফার্মাসিউটিক্যাল জবে সরাসরি ঢোকাটা সিম্পল মানে ইজি না। ভালো ফার্মাসিউটিক্যাল জব বা ভালো কোম্পানিতে আপনার জব পাওয়া ইজি না, কারণ এখানে প্রচুর স্টুডেন্ট থাকে। সো এখানে যদি আপনি পিএইচডি করেন দেন ওরা আপনার কোয়ালিফিকেশনটাকে জাজ করতে পারে যে আপনি আসলে অন্যদের চেয়ে বেটার কিনা। সাফি রাহান প্রশ্ন করেছে, বিশ্ববিদ্যালয়ের সুপারভাইজার না পেলে আমরা কিভাবে নিজ থেকে ভালো মানের রিসার্চ পেপার তৈরি করব? বিশ্ববিদ্যালয়ে যদি সুপারভাইজার না পান তাহলে ভালো মানের রিসার্চ পেপার তৈরি করা ইজি না। সব এরিয়াতে কোনো কোনো এরিয়াতে হয়তো সম্ভব, যেমন আপনি যদি থিওরিটিক্যাল রিসার্চ করে থাকেন সেখানে হয়তো সম্ভব, এক্সপেরিমেন্টাল রিসার্চে সম্ভব না। হ্যাঁ, যারা থিওরিটিক্যাল রিসার্চ করে তাদের সম্ভব, তত্ত্বীয় গবেষণা যেটাকে বলা হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি একটু সমস্যা। সো এটা আমি তো বলেছি যে আমাদের এখানে এই চেঞ্জটা আনতে হবে। আন্ডার গ্রাজুয়েটে আপনার বাধ্যতামূলক রিসার্চ থাকতে হবে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে, এবং মাস্টার্সও আপনার সবাইকেই থিসিস করাইতে হবে, কারণ থিসিস করা ছাড়া মাস্টার্স ডিগ্রি আসলে হয় না। এটা আমি দেখিনি কোথাও, এটা শুধু আমাদের দেশে সম্ভব হচ্ছে এখনো। সো এটা ডেফিনেটলি একটু প্রবলেম। নিজেরা আসলে সব রিসার্চ ফিল্ডে নিজেরা আসলে ভালো রিসার্চ পেপার তৈরি করা যায় না। রাশেদ আহমেদ খুবই চমৎকার একটা প্রশ্ন করেছে, রিসার্চের জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং কিভাবে ডেভেলপ করা ইটস যায়? ভেরি গুড কোয়েশ্চেন। আমি সবসময় ফোকাস করি যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে হবে একেবারে ইউনিভার্সিটিতে যখন ভর্তি হবেন তখন থেকে। ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার জন্য আপনি যেটা করতে হবে সেটা হলো আপনি যা পড়ছেন যা শুনছেন সেটাকে একটু ভিন্নভাবে চিন্তা করা, আপনার মতো করে রেশনালি এটাকে অন্যভাবে চিন্তা করা, ভিন্নভাবে চিন্তা করা, এবং সেই চিন্তাটা যদি সম্ভব হয় ডেফিনেটলি অন্যদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার চিন্তাটা আসলে কতটুকু আপনার ট্রু বা কতটুকু রাইট সেটা অনেক সময় অন্যদের সাথে শেয়ার না করলে তো আপনি বুঝতে পারবেন না। সো এটা জাস্টিফাই করার জন্য হলো অন্যদের সাথে শেয়ার করবেন। নট নেসেসারিলি আপনার চিন্তা সবাই অ্যাকসেপ্ট করতে হবে বা সবসময় আপনার চিন্তা একেবারে রাইট হবে। হ্যাঁ, সো ওইটা আপনার ওই ধরনের একটা মেন্টালিটি থাকতে হবে যে ওকে আমার চিন্তা হয়তো ভুল হতে পারে, সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। কিন্তু ওইটাই ক্রিটিক্যাল থিঙ্কিং, যে আপনি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করলেন, এটাকে গভীরভাবে চিন্তা করা, ভিন্নভাবে আপনি চিন্তা করা, একটা জিনিস থেকে অন্য জিনিস আপনার তৈরি করার বা এটাকে এক্সটেন্ড করার চিন্তা করা। হ্যাঁ, সো ওই ওই বিষয়টা, এবং এটা এটা একটা প্র্যাকটিস, এই বিষয়টা সবসময় করে যেতে হবে। সো এটা হেল্প করে রিসার্চে, কারণ যারা রিসার্চার তাদের কাজই হলো যে যে কোনো একটা বিষয়কে কত ভিন্নভাবে আসলে চিন্তা করা যায় বা দেখা যায়, প্রপোজ করা যায়। সো ওই জিনিসটাই কিন্তু রিসার্চাররা করে সবসময়, প্রবলেম সলভিং এর সময় এটা হেল্প করে। জি ভাই, অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, 1 ঘন্টা পার হয়ে গেছে। এরপরও 200+ লোকজন দেখছে, অনেক প্রশ্ন আছে। আপনার যদি সময় থাকে আমরা প্রশ্নগুলো নিতে পারি। কয়েকটা প্রশ্ন নিতে পারি, কোন সমস্যা নেই। হ্যাঁ জি, এবি ধানুষ লিখেছেন, ইন্টারন্যাশনাল কম্পিটিশন গুলো কতটা ইফেক্টিভ হায়ার স্টাডিজ স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, যেমন গোল্ড, ব্রোঞ্জ, অনার টাইপের অর্জনগুলো? এগুলো অবশ্যই হেল্প করে। এই কারণে হেল্প করে যে আপনি যখন একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যান, যে তখন ওখানে তো সারা দুনিয়ার আপনার স্টুডেন্টরা থাকে, ভিন্ন ভিন্ন দেশের স্টুডেন্টরা থাকে, ওদের সাথে আপনি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কম্পিট করে আপনি যদি একটা অ্যাচিভমেন্ট করেন, সো ডেফিনেটলি এটা শো করে যে আপনার পরবর্তীতে যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার যে একটা অ্যাবিলিটি সেটা আছে। সো এই কারণে এটা ওরা আপনার হাইলি করে এপ্রিসিয়েট করে, এবং এটা ডেফিনেটলি আপনার হেল্প করে, অনেক হেল্প করে, আমি বলবো যে অনেক হেল্প করে। আরিনা নাইম লিখেছে, এভারেজ রেজাল্ট যদি থাকে 3.4 ফর এক্সাম্পল, তাহলে কি শুধু থিসিস পেপার নিয়ে জাপান বা চায়না এসব কান্ট্রিতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করা যাবে? বা রেজাল্ট তো আমি বলবো না যে রেজাল্ট ভালো থাকা দরকার, অবশ্যই রেজাল্ট ভালো থাকা দরকার। এটা আমি বহুবার বলেছি যে রেজাল্ট কেন ভালো থাকতে হয়, কারণ আমরা যখন আমাদের দেশ থেকে পড়াশোনা করতে যাই অন্য দেশে, আমি যে একজন ভালো স্টুডেন্ট বা আমার ভিতরে যে অন্তত মিনিমাম লেভেলের একটা কোয়ালিটি আছে, এটা ওরা কিভাবে বুঝবে? আমাকে তো ওরা কখনো দেখে নাই, আমি কাজ করেছি কোন এনভায়রনমেন্টে, আমি কাজ পারি কিনা, আমার ভিতরে পেশেন্স আছে কিনা, আমার ভিতরে মোটিভেশন আছে কিনা, লেগে থাকার ধৈর্য আছে কিনা, এগুলো তো ওদের জানে। সো ওরা তো স্ক্রিন করতে হয়, সবাই তো আসলে অ্যাপ্লিকেশন স্ক্রিন করে। তো স্ক্রিন করতে গেলে ডেফিনেটলি ওরা রেজাল্টের দিকে একটা ফোকাস দেয়,
বা থাকে, এটা এটা খুবই স্বাভাবিক। সো ভালো রেজাল্ট থাকা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। বাট আমি সবসময় যেটা বলি যে ভালো রেজাল্ট না থাকলেই যে কেউ একেবারে ভেঙে পড়তে হবে বা তাকে তার দ্বারা গবেষণা সম্ভব না, ওইটা ট্রু না। সো ওইটাও যেন মাথায় থাকে যে আমার জিপিএ একটু কম আছে, আমার জিপিএ একটু 3 নিচে আছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি ক্রিয়েটিভ হইতে পারবো না। ওইটা মিন করে না যে আমি ভালো রিসার্চার হতে পারবো না। কারণ একটা ভালো গবেষক হওয়ার জন্য কিন্তু অনেকগুলো প্যারামিটার কাজ করে, তার মধ্যে রেজাল্ট একটা মাত্র প্যারামিটার। সো কেউ যদি ওই প্যারামিটার কারোর ভিতরে যদি না থাকে, কিন্তু কারোর ভিতরে যদি অন্যান্য প্যারামিটার গুলো থাকে, তাহলে সে কিন্তু ভালো গবেষক হতে পারে। সো ভালো গবেষক হওয়ার জন্য অনেক ধৈর্য থাকতে হবে, লেগে থাকার মানসিকতা থাকতে হবে, তারপরে মোটিভেশন থাকতে হবে, রেজাল্ট থাকতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং করার অ্যাবিলিটি থাকতে হবে, নতুন নতুন আইডিয়া থাকার আপনার জেনারেট করার একটা প্র্যাকটিস বা অভ্যাস থাকতে হবে। হ্যাঁ, কারণ ক্রিয়েটিভ কাজে তো আপনার রেজাল্ট সবসময় বা রেজাল্ট একমাত্র ভূমিকা রাখে না। সো আমি বলবো যে ডেফিনেটলি সম্ভব। থিসিস পেপার থাকলে তো অবশ্যই ভালো, থিসিস পেপার না থাকলেও আসলে কাজ করা সম্ভব। আপনি হয়তো মাস্টার্স করলেন কোথাও গিয়ে বাইরে, তখন আপনার ওখানে থিসিস করার সময় আপনার রিসার্চ আর্টিকেল পাবলিশ করলেন, সেটা দিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন। জি ভাইয়া, ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, এক সিনিয়র ভাইয়া বললো মেয়েদের নাকি একা একা বিদেশে পড়তে যেতে পারে না, কথাটা কতটুকু সত্যি? দ্যাটস আ স্টুপিড কোয়েশ্চেন। আমি বলবো, আমি আমার জানা মতো আমি কাউকে বলতে শুনি নাই যে একা একা বিদেশে পড়তে যেতে পারে না। বিদেশে একা 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 শব্দটা এখানে আসলো কেন, সেটা আমার বোধগম্য না। সো আমি এটা নিয়ে আনসার দিতে চাচ্ছি না। জি, আর আমাদের দেশের বাংলাদেশি মেয়েরাও কিন্তু আজকাল বড় মানে অনেক রিসার্চার অনেক অনেক। তো কোনো মেয়েরই ভয় পাওয়া উচিত না, মোটেও না। বরঞ্চ আমি আমি দেখেছি যতটুকু যে আমাদের মেয়েরা আমাদের দেশে যতটুকু অনিরাপদ, যতটুকু ভয়ের মধ্যে থাকে, যতটুকু অসহায় হয়ে থাকে, তার চেয়ে অনেক গুণ ভালো থাকে ওরা যখন বাইরে বাইরে থাকে। ওদের ভিতরে একটা আপনার মানে ওরা অনেক সিকিউর, এক কথা আমি বলবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, SHRST লিখেছেন, দেশের বাইরে মাস্টার্স করতে গেলে আমার ভার্সিটির র্যাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ? কারণ অনেকেই মনে করেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কম। না, এটা খুবই ভুল। আমাদের দেশের কোন ইউনিভার্সিটিকে বা বেশিরভাগ ইউনিভার্সিটিকে বিদেশে চিনে না। সো আমি বলবো যে এটা কোনো ইম্প্যাক্টই ফেলে না। বাংলাদেশের বেশিরভাগ ইউনিভার্সিটিকেই বিদেশে চেনে না, বেশিরভাগ। এবং এটাতে বুঝাই যায় র্যাঙ্কিং থেকে। সো আমাদের র্যাঙ্কিং যদি 700, 800, 1000-এর মধ্যে থাকে, সো কেউ আসলে চেনার কোনো প্রশ্নই ওঠে না। সো দ্য স্ট্রেট ফরওয়ার্ড আনসার ইজ এটা কোনো ভূমিকাই রাখে না। জি, তো আরেকটা প্রশ্ন হচ্ছে, রিসার্চ টপিক সিলেকশন নিয়ে যদি কিছু বলতেন, মানে কিভাবে? রিসার্চ টপিক সিলেকশন হলো আপ টু ইউ। আপনি আসলে আপনি যখন এই কারণেই মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারও একটা স্টুডেন্ট, আমি মনে করি যে তারা তো অনেকগুলো কোর্স পড়ে। ইভেন আপনি যদি একটা সাবজেক্টে বা একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়ে থাকেন, আপনি কিন্তু অনেকগুলো কোর্স করেন। সো এই কোর্সগুলোর মধ্যে কোন কোর্সটা আপনার বেশি ভালো লাগে বা কোন কোর্সগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, সেগুলো উপর আপনার ফোকাস থাকা উচিত এবং সেই রিলেটেড গবেষণা আপনি চাইলে কাজ করতে পারেন। আর রিসার্চ টপিক এমন নয় যে আপনি সারা জীবন একই টপিকে কাজ করবেন। বেশিরভাগ স্টুডেন্টরা বা বেশিরভাগ গবেষকরাই কিন্তু আসলে একটা এরিয়াতে কাজ করে না। হ্যাঁ, তারা মাল্টিপল এরিয়াতে কাজ করে, এবং এইটাই আসলে হওয়া উচিত। কারণ আপনি যখন শিখবেন তখন অনেকগুলো বিষয় শিখবেন, হ্যাঁ, এবং পরবর্তীতে আপনি একটা পার্টিকুলার এরিয়াতে আপনি এক্সপার্ট হবেন। সো আমি বলবো যে রিসার্চ টপিক সিলেকশনের ক্ষেত্রে যেন স্টুডেন্টরা অনেকটা ওপেন মাইন্ডেড হয়। কারণ কুইক লার্নিং কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কুইক লার্নিং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটাকে সবাই গুরুত্ব দেয়। জি ভাইয়া, ধন্যবাদ। অনেক সময় আমাদের সাথে ব্যয় করেছেন, তো অনেকে অনেক সুন্দর সুন্দর কথা লিখেছে এবং অনেক কিছু শিখতে পেরেছে, আর সেজন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা যারা দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি একটা কথা বারবার বলবো যে যে ধৈর্যটা যেটা, এটাকে বাড়াও এবং লেগে থাকো। যে কোনো কাজের জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার কাছে হয়তো মনে হতে পারে যে কেউ 5 মাস পড়াশোনা করে বা 6 মাস পড়াশোনা করেই খুব ভালো রেজাল্ট করে ফেলেছে, হ্যাঁ, কেউ 2 বছর করে পারছে না। ওই ধরনের কম্পিটিশন বা ওই ধরনের চিন্তা ভাবনা না গিয়ে ডিফাইন ইউর ওন পাথ হয়ে, মানে আমি কিভাবে আমার পাথ মানে রাস্তাটাকে ক্লিয়ার করব, সেটা চিন্তা করো। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো কেউ হয়তো তোমার আগে বিদেশে চলে যাবে পড়াশোনা করতে, তুমি সেটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। বা কেউ তোমার পড়ে যাবে, সেটা নিয়েও আলাদা করে হ্যাঁ ইয়ে হওয়ার কিছু নাই। কারণ লাইফ ইজ এ লাইক লং টাইম তোমার পাথ হয়ে। সো এটা 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 খুব সিরিয়াসলি প্রত্যেককে তার নিজের মতো করে, হ্যাঁ,
নিজের যে ক্যাপাবিলিটি বা নিজের যে যোগ্যতা আছে সেটাকে ফিগার আউট করে, সেটাকে খুঁড়ে খুঁড়ে তারপরে বের করতে হবে যে হ্যাঁ আমি কিভাবে আমার নিজের রাস্তাটা তৈরি করতে পারবো। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। জি, অনেক ধন্যবাদ ভাইয়া। আর সবাই যারা দেখেছেন, এখনো দেখছেন, 200+ মানুষ এখনো রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথেও এটা মানে তোমাদের যে আনন্দ বা তোমাদের যদি কোনো ধরনের ভালো লেগে থাকে এই সেশন বা কোনো ইনফরমেশন যদি তোমাদের মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, তাদের সাথে শেয়ার করো, তারাও যেন শুনতে পারে, জানতে পারে, এবং তারাও যেন আগ্রহটা পায়। আমি আরেকটা কথা বলে রাখি, যে যে কোনো কাজ দল বলে করার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। সো কখনোই শুধু যে আমি নিজে নিজে করব, নিজে নিজে জেনে যাব, এই টেন্ডেন্সিটা যেন না থাকে। হ্যাঁ, বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথে করো, তাদেরকে নিয়ে এনজয় করো, তাদেরকে নিয়ে পড়াশোনা করো, তাদেরকে নিয়ে এইসব বিষয়গুলো ফাইন্ড আউট করো যে হ্যাঁ কোথায় কোথায় স্কলারশিপ আছে, কোথায় কোথায় আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। দেখবো যে এটা অনেক স্পিড থাকে, নিজের ভিতরে কিন্তু আগ্রহটা অনেক বাড়িয়ে দেয়। সো কয়েকজন মিলে সবসময় কাজ করার চিন্তা করো, এবং আমাদেরও যদি কোনো ইনফরমেশন বা কথা তোমাদের ভালো লেগে থাকে এই সেশনে, ডেফিনেটলি বন্ধুদের সাথে শেয়ার করো। জি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরেকটা লাইভ সেশনে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।